যে যেটা স্টার্ট করবো সেটা কি বলতে ব্যাপারটা, সেটা থেকে জেনারেলি লাস্ট 2 বছর ধরে দেখছি খালি এমসিকিউ আসছে। বাট তোদের সিলেবাস কোন সালে চেঞ্জ হয়েছিল? তোদের এই সিলেবাসটা কিন্তু স্টার্ট হয়েছিল যে 2018 সালে। তো 2018 সালে যদি আমি কোশ্চেনটা খুলে দেখি, সেখানে কিন্তু এই চ্যাপ্টার থেকে দুখানা কোশ্চেন এসেছিল। একটা কোশ্চেনের মার্কস ছিল 2 নাম্বার, একটা কোশ্চেনের মার্কস ছিল 3 নাম্বার, মানে টোটাল কোশ্চেনের মান ছিল 5 নাম্বার। এবার আমি এটা কথাটা আগেই বলে দিয়েছি যে ক্যালকুলাসে আমাদের প্রত্যেক চ্যাপ্টার থেকে 5 নম্বর করে আসবে, ঠিক আছে? আর আমাদের করতে হবে 3টে। তো যেগুলো খুব ভালো ভালো চ্যাপ্টার, যেগুলো আমি নামও বলে দিয়েছিলাম, সেগুলো করানো হয়ে গেছে। তো সেই চ্যাপ্টার গুলো খুব ভালো করে করবি, তাহলে তোরা পুরো 15 পেয়ে যাবি। বাট এই চ্যাপ্টারটা আমি এরপরে কেন ধরছি, এই চ্যাপ্টারটার পরে আরেকটা চ্যাপ্টার করাবো। আই থিঙ্ক একদিন দুদিনে পুরোটাই কভার হয়ে যাবে, সমস্যা হবে না। তাহলে এই চ্যাপ্টারের পরে আরো একটা চ্যাপ্টার আমরা দেখবো। 3 দিন লাগবে টোটাল আমাদের 2টো চ্যাপ্টার শেষ করতে। তারপরে দেখতে পাবো যে এখান থেকে না 2018 সালে 2টো অঙ্ক এসেছিল, যেটা আমি আজকে করাবো। 2018 সালে 2খানা অঙ্ক এসেছিল। তারপর 2019, 20, 21, 3 বছর কিন্তু কোনো অঙ্ক আসেনি, মানে বড় অঙ্ক আসেনি, খালি এমসিকিউ এসেছে, ঠিক আছে? তো এমসিকিউ এর জন্য হলেও অ্যাটলিস্ট আমার এই চ্যাপ্টারটা কিন্তু করিয়ে দেওয়া দরকার বলে আমার পার্সোনালি মনে হয়, ঠিক আছে? ওকে, এই চ্যাপ্টার থেকে অলরেডি আমি এমসিকিউ আগে করিয়ে দিয়েছি। আর এই চ্যাপ্টারটা হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা তোরা অলরেডি ক্লাস 11-12 হালকা ছোঁয়া পেয়ে এসছিস। যারা একটু জয়েন্টের জন্য প্রিপারেশন নিয়েছিলি, তারা হয়তো এই চ্যাপ্টারের হালকা ছোঁয়া তোরা পেয়ে গেছিস। তো সেই চ্যাপ্টার নিয়ে আজকে স্টার্ট করছি আমি। নাম পরে বলবো চ্যাপ্টারের, আগে আমি খেলাটা বুঝিয়ে দিই চ্যাপ্টার কি বলতে চাইছে। 1 মিনিট দাঁড়া, ভালো করে খেলাটা বুঝে নাও যে কি বলার চেষ্টা করেছে আমাদের এখানে, ঠিক আছে? হ্যাঁ, সেটা তো হলো। এই চ্যাপ্টারের মুখ্য ভূমিকাটা কি সেটা নিয়ে আলোচনা করবো আজকে আমি। ওকে, আচ্ছা আচ্ছা, সবার ফার্স্টে আমাকে বল, কে বলতে পারবে? চ্যাটে কিন্তু রেসপন্স করবি, কেউ মাইক খুলে কথাবার্তা বলবি না। রিয়েল নাম্বার তোরা খুব ভালো করে চিনিস। রিয়েল নাম্বারের মধ্যে নাম্বার হচ্ছে রেশনাল নাম্বার। বলতো রেশনাল নাম্বারকে দেখতে কিরকম হয়? চ্যাটের মধ্যে রেসপন্স করবি, একটা রেশনাল নাম্বারকে দেখতে কিরকম হয় বল। কেউ আবার বলিস না যে ভালো দেখতে হয়, বেশ কিরকম টাইপের দেখতে সেটা আমাকে বল, আমি সেটাই আজ করে মানে করেছি এখানে পার্টিকুলারলি। এটা রেশনাল নাম্বারকে কি রকম দেখতে হয়, কি ফর্মে থাকে রেশনাল নাম্বার, ঠিক আছে? কে বলতে পারবে? চ্যাটে রেসপন্স করো। এক্স্যাক্টলি জ্যোতির্ময় বলছে পি বাই কিউ ফর্মে থাকে, এক্স্যাক্টলি পি বাই কিউ ফর্মে থাকে, ঠিক আছে? ওকে, এবার একটা রেশনাল নাম্বার তো পি বাই কিউ ফর্মে থাকে মানলাম, এবং এই যে পি বাই কিউ ফর্মে থাকলো, এই পি আর কিউ সম্বন্ধে একটা ছোট্ট জিনিস বলে দেয় না? এই পি আর কিউর কন্ডিশনটা কি রে? পি আর কিউ এর কন্ডিশনটা কি জলদি বলো। পি আর কিউটা কি ধরনের নাম্বার জলদি বলো। পি আর কিউটা কি? এক্স্যাক্টলি, পি আর কিউটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে 0, 1, 2, 3, 4, -1, -2, -3, -4 ইন্টিজার মানে প্রত্যেকে জানে। ইন্টিজার কাদেরকে বলা হয়? 0, +-1, +-2, +-3, +-4 এগুলো হচ্ছে ইন্টিজার, তাই তো? ওকে, তাহলে পি আর কিউটা কেউই না, পি আর কিউটা হচ্ছে ইন্টিজার। বাট এই যে কিউ ইন্টিজারটা আছে না, এই কিউ ইন্টিজারের সম্বন্ধে একটা কন্ডিশন দিয়ে দেয়। কি কন্ডিশন দেয়? কিউটা কি হওয়া যাবে না একটু বলতে হবে? কিউটা 0 হওয়া যাবে না। যদি আমাদের এই পি বাই কিউ নাম্বারটাকে রেশনাল নাম্বার বলতে হয়, যদি আমাদের এই পি বাই কিউ নাম্বারটাকে রেশনাল নাম্বার বলতে হয়, তাহলে সবার ফার্স্টে কন্ডিশনটা হচ্ছে যে পি আর কিউ কে তো ইন্টিজার হতে হবে, এটা নিয়ে আমরা আলাদা করে বলার কিছু নেই। বাট ইন্টিজার তো 0, 0টাকে তো আমরা ইন্টিজার বলতে পারি না। এই যে আমাদের কিউটা আছে, সেই কিউটা কোনোদিন 0 হতে পারবে না। কিউ যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু পি বাই কিউটাকে আমি যাই হোক কেন রেশনাল। এটা কি পুরোপুরি বুঝতে পারলি? হ্যাঁ কি না একটু বলবি? এটা কি পুরোপুরি বোঝা গেছে? জলদি রেসপন্স কর। এটা সবাই জানিস, এটা ছোটবেলা থেকে তোরা পড়েছি, আমি এখানে আলাদা করে এক্সট্রা কিছু বলিনি। সোজা কথা বলতে গেলে হচ্ছে এটা, হাইফাই কিছু বলে না, তোরা প্রত্যেকে জানিস, ঠিক আছে? ওকে, তাহলে পি বাই কিউটাকে আমি যদি রেশনাল নাম্বার বলতে চাই, সবার ফার্স্টে আমাকে কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে যে পি আর কিউ তো ইন্টিজার। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে কিউ নট ইকুয়ালস টু 0। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে কিউ নট ইকুয়ালস টু 0। এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? এবার আমি তো এখানে রেশনাল নাম্বারের ডেফিনেশন বলতে আসি নিশ্চয়ই। রেশনাল নাম্বার তো ছোটবেলা থেকে পড়ে এসেছিস, আমি এখন ফার্স্ট সেমিস্টারে ক্যালকুলাস পড়াচ্ছি, তো আমি রেশনাল নাম্বার নিয়ে কথাবার্তা কেন বলবো? আমার কোশ্চেনটা হচ্ছে 0 না হলে রেশনাল নাম্বার কিউটা, বাট 0 হলে কি হবে? মানে কোন নাম্বার যদি পি বাই কিউ ফর্মে থাকে, পি বাই কিউ ফর্ম মানে কি? ওপরের পার্টটাকে বলা হয় নিউমারেটর, যাকে তোরা বাংলায় লব বলে চিনে এসেছিস, আর নিচের পার্টটাকে বলা হয় ডিনোমিনেটর, যাকে তোরা হর বলে চিনে এসেছিস বাংলাতে, ঠিক আছে? তাহলে এই ডিনোমিনেটর যদি 0 হয়ে যায়, তাহলে আমাদের পরিস্থিতিটা কি হয়? ঠিক আছে, এটা কিন্তু অনেক না,
এটা অনেকেই জানে না, অনেকের ধোঁয়াশা আছে, কি হয় কি না হয় কেউ বুঝতে পারে না। খালি ম্যাথামেটিক্স টিচাররা একটা কথা বলে দেয়, নিচে যাতে জিরো না আসে। আরে বাবা, জিরো আসলে কি হবে? জিরো হলে সমস্যাটা কোন জায়গায়, কি কি প্রবলেম আসতে পারে সেসব নিয়ে আলোচনা করতে হবে তো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? ওকে, খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা করবি। বলছে তাহলে আমরা এখন কোন পার্টিকুলার জায়গায় চলে এসেছি? আমরা এখন সেই জায়গায় চলে এসেছি যেই পার্টিকুলার জায়গাতে পি বাই কিউ ফর্মে যদি কোনো নাম্বার থাকে, সেই নাম্বারের নিচে মানে যে ডিনোমিনেটরটা আছে সেটা যদি জিরো হয়ে যায় তাহলে কি হয়। তার একটা এক্সাম্পল দিচ্ছি। বলতো 1/0 মানে কি? কে বলতে পারবে? 1/0 এর ভ্যালুটা কি? এর কি আদৌ কোনো ভ্যালু আছে নাকি এর কোনো ভ্যালু নেই? ইনফিনিটি স্যার। আচ্ছা, বিশাল বলছে ইনফিনিটি, তাই তো? বিশাল বলছে ইনফিনিটি। আচ্ছা, বিশাল বলছে ইনফিনিটি। খুব ভালো কথা, ভালো কথা বলেছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, 2/0 এটা বলতো কি? ইনফিনিটি। ইনফিনিটি। ঠিক আছে, ওকে। এবার আমায় কে বলতে পারবে যে ইনফিনিটি এবং আনডিফাইন্ড এই দুটো কথার মধ্যে পার্থক্যটা কি? তোরা বলছিস এর ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি, ভালো কথা। আমার কথাটা হচ্ছে, একজন বলছে আনডিফাইন্ড, ঠিক আছে। আমার কোশ্চেনটা হচ্ছে যে ইনফিনিটি কথাটা আর এই আনডিফাইন্ড কথাটার মধ্যে পার্থক্যটা কি, মেন পার্থক্যটা কি, যে কাকে আমি ইনফিনিটি বলবো আর কাকে আমি আনডিফাইন্ড বলবো? স্যার আনডিফাইন্ড এর ভ্যালু আছে কিন্তু আমরা ওটাকে ডিফাইন করতে পারছি না বলে। পুরোপুরি উল্টো বললি, ইনফিনিটির ভ্যালু আছে, ঠিক আছে, ইনফিনিটির ভ্যালু আছে, আনডিফাইন্ড যে সেটা যেটা কথাটার অর্থটা হচ্ছে আনডিফাইন্ড হচ্ছে এমন একটা জিনিস যার কোনো নির্দিষ্ট ভ্যালু নেই। বাট ইনফিনিটি হচ্ছে এমন একটা জিনিস তার একটা ভ্যালু আছে, বাট আমরা সেই ভ্যালুটাকে বের করতে পারছি না। সেই ভ্যালুটা এতটাই বড় বা এতটাই ছোট, যদি প্লাস ইনফিনিটি হয় তাহলে খুব বড় ভ্যালু, আর যদি মাইনাস ইনফিনিটি তাহলে খুব ছোট ভ্যালু। তাহলে এতটাই বড় ভ্যালু বা এতটাই ছোট ভ্যালু যে আমি সেই ভ্যালুর কাছে পৌঁছাতে পারছি না, মানে সেই ভ্যালুটার মানটাই বের করতে পারছি না। তাহলে মান বের করতে পারছি না, সেটা তো আমার ব্যর্থতা, তাই না? তা বলে কি ভ্যালু নেই? অবশ্যই ভ্যালু আছে। ইনফিনিটি হচ্ছে একটা নাম্বার, এটা মাথায় রাখবি। ইনফিনিটি ইজ এর কি বললাম? নাম্বার। বাট এতটাই বড় নাম্বার বা এতটাই ছোট নাম্বার যে সেই নাম্বারটা আমরা ক্যালকুলেট করে উঠতে পারিনি। বাট আনডিফাইন্ড কথাটার অর্থটা হচ্ছে, আনডিফাইন্ড মিনস কি বলতো? আনডিফাইন্ড মিনস যে তার নির্দিষ্ট কোনো ভ্যালুই নেই। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমাদের কি হবে? এখানে তো আমাদের ওপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 0, ওপরে 2, নিচে 0। তাহলে এদের ভ্যালুগুলো আলটিমেটলি কি হবে বলতো? এদের ভ্যালুগুলো আলটিমেটলি হবে ইনফিনিটি। মানে এদের একটা ভ্যালু আছে, বাট সেই ভ্যালুটা আমি জানি না। এবার তোরা বলবি কেন ইনফিনিটি, কেন আনডিফাইন্ড, কেন না? আমার কথাটা হচ্ছে এই লাইনটার এই নাম্বারটার মানে বোঝাতো, এই 1/0 মানে কি বোঝায় একটু বলতো আমাকে একটু। আগে বলতো বাবা যে 4/2 মানে কি বোঝায়, জলদি করে। 4/2 এই কথার অর্থটা কি? 4কে 2 দিয়ে ভাগ করা মানে কি? যে কতগুলো দুই যোগ করলে 4 আসে। এই 4/2 করলে 2 আসছে তো। এটার মানে কি? যে দুখানা 2 যোগ করলে 4 আসে। 6/2 এটা 3 মানে কি? যে 3খানা 2 যোগ করলে 6 আসে। এটা বুঝতে পারলি কি বলার চেষ্টা করছি? ওকে, এটা কি পুরোপুরি বুঝতে পারলি কি বলার চেষ্টা করলাম? তাহলে 1/0 মানে কি? 1/0 মানে হচ্ছে কতগুলো 0 যোগ করলে 1 আসে। ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটু বলবি জিনিসটা। সেটা কি পুরোপুরি বুঝতে পারলে আমি কি বলার চেষ্টা করলাম? 1/0 মানে কতগুলো 0 যোগ করলে 1 আসে। আচ্ছা, আমি না একটু উল্টো বললাম জানিস তো বাবা, একদম এক্সট্রিমলি সরি। এটা হচ্ছে আনডিফাইন্ড, এক্সট্রিমলি সরি বাবা, এটা ইনফিনিটি আনডিফাইন্ড। ঠিক আছে, ওকে। তাহলে কতগুলো 0 যোগ করলে 1 আসে? আচ্ছা, কতগুলো 0 যোগ করলে 1 আসে, এর কি কোনো বাস্তবিক চিন্তাধারা আছে? না স্যার। 0 যোগ করলে কোনোদিন 1 আসতে পারে? এটার মানে কি? যে কতগুলো 2 যোগ করলে 6 আসে, 3 2 যোগ করলে 6 আসে, দুটো 2 যোগ করলে 4 আসে, 8/2 করা মানে 4টে 2 যোগ করলে 8 আসে। 0/1 মানে কি? কতগুলো 0 যোগ করলে 1 আসছে। এর যে ভাগফলটা আছে, সেই ভাগফলটা মানে কি? ভাগফলটার অর্থ কি? যে এতগুলো 0 যোগ করলে 1 আসবে। তাহলে কোনোদিন পসিবল 0 যোগ করে কি 1 আসা কোনোদিন পসিবল? তাহলে এর কি কোনোদিন কোনো ভ্যালু আদৌ থাকতে পারে? জলদি আমাকে অ্যান্সারটা দে।
তাহলে এর কি কোনোদিন কোনো ভ্যালু আদৌ থাকতে পারে না। দ্যাটস ওয়াই এদের ভ্যালু গুলো হচ্ছে আনডিফাইন্ড। এটা ভালো করে কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নে, বারবার করে বলছি, এটা কিন্তু পুরোপুরি মাথার মধ্যে ঢুকিয়ে নে। যারা এর নাম্বারটাকে ইনফিনিটি বলেছিস তাদেরকে আমি পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। এখন বুঝতে পারলি আমি কেন এর ভ্যালুটাকে আনডিফাইন্ড বলেছি? জলদি বলার চেষ্টা কর। যারা যারা ইনফিনিটি বলেছিল তারা কি বুঝতে পারলে যে কেন আমি এটাকে আনডিফাইন্ড বলেছি, ইনফিনিটি বলিনি? পুরোপুরি কি পরিষ্কার হলো যেটা বলার চেষ্টা করলাম আমি? অনেকে এখানে প্রচুর লোক ইনফিনিটি বলেছিলি, বাট অ্যান্সারটা হচ্ছে আনডিফাইন্ড। কেন আনডিফাইন্ড সেটা কি বুঝতে পারলি পুরোপুরি? ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? এটা পুরোপুরি ক্লিয়ার? ওকে, তাহলে যদি ওপরের নাম্বারটা নন জিরো থাকে আর নিচের নাম্বারটা জিরো থাকে তাহলে মাথায় রাখবি এর কোনো অ্যান্সার বেরোবে না। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? এর অ্যান্সারটা হচ্ছে কি আনডিফাইন্ড, অসংজ্ঞাত। এটা পুরোপুরি বোঝা গেছে? এবার খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা করো। আমার নেক্সট কোশ্চেনটা হচ্ছে, যদি দেখ আমি এখন পি বাই কিউ ফর্ম নিয়ে কথাবার্তা বলছি, যেখানে কিউটা হচ্ছে জিরো, নট ইকুয়ালস টু জিরো, তাহলে নিচেরটা তো পুরোপুরি জিরো। এবার ওপরে যে আমাদের নাম্বারটা আছে পি, সেটা জিরো হতেও পারে নাও হতে পারে। আমি এখানে যে দুখানে এক্সাম্পল দিয়েছি, এই দুখানে এক্সাম্পলে কি নাম্বার দুটো নট ইকুয়ালস টু জিরো, বাট আমি এখন যে এক্সাম্পলটা দিয়েছি সেটা কি জিরো। মানে ওপরে যদি জিরো থাকে আর নিচে যদি জিরো থাকে তাহলে আমি এর অ্যান্সারটা কিভাবে করবো? আচ্ছা, এইটার মানে কি বোঝায়? আমি এক্ষুনি যেটা বোঝালাম যে এই 0/0 এটার মানে কি বোঝায়? কতগুলো জিরো যোগ করলে কতগুলো জিরো জিরো যোগ করলে জিরো আসে। এটার মানে কি কতগুলো 2 যোগ করলে 6 আসে, 3টে 2 যোগ করলে 6 আসে। তাহলে কতগুলো জিরো যোগ করলে জিরো আসে? এর কি কোনো প্রপার অ্যান্সার তুই পাবি? একটা জিরো না, যোগ স্যার। করলে জিরো আসে, দুখানে জিরো যোগ করলেও জিরো আসে, আর তুই যদি একসাথে কোটি কোটি ইনফাইনাইট খানা জিরো যোগ করিস তাহলেও কি জিরো আসে। ঠিক আছে, আচ্ছা, আমাকে বলতে রে পুরোপুরি ব্যাপারটা, আমাকে পুরোপুরি বলতে রে। মানে আমার কথা হচ্ছে এটার একটা প্রপার অ্যান্সার আছে তো? আছে, হ্যাঁ কিনা? ঠিক আছে, ওকে। ইনফিনিটি খানা জিরো যোগ করলেও জিরো আসবে। 0/0 মানে কি কতগুলো জিরো যোগ করে জিরো আসে, তাহলে ইনফিনিটি খানা জিরো যোগ করলেও জিরো আসবে। মানে এর অ্যান্সারটা ইনফিনিটি হতে পারে, আবার এর অ্যান্সারটা ফাইনাইট হতে পারে। হ্যাঁ কি না একটু রেসপন্স করার চেষ্টা করো। তাহলে দুখানা অ্যান্সার হতে পারে না? এর অ্যান্সারটা ইনফিনিটি হতে পারে, আবার এর অ্যান্সারটা ফাইনাইট হতে পারে। যেমন দুখানাই জিরো যোগ করলে জিরো আসে, 3টে জিরো যোগ করলে জিরো আসে। এখানে কতগুলো জিরো যোগ করে জিরো এনেছে সেটা হচ্ছে আমার মেন কথা। এখানে কতগুলো জিরো যোগ করে জিরো এনেছে আমি কিন্তু একদম বেসিক থেকে বোঝানোর চেষ্টা করছি, আর কিছু করিনি। ঠিক আছে, এটার কথা যেমন কি কতগুলো জিরো যোগ করলে মানুষ পসিবল এটা করবে, কোনো অ্যান্সারই আসবে না। এখানে তো অ্যাটলিস্ট অ্যান্সার আসছে না। একটা জিরো যোগ করলে ওয়ান আসছে, মানে জিরো আসছে, 2 জিরো যোগ করে জিরো আসছে, আবার ইনফাইনাইট করে জিরো যোগ করে জিরো আসছে, কোটি কোটি জিরো যোগ করে জিরো আসছে। তাহলে এর অ্যান্সারটা ইনফিনিটি হতে পারে, এর অ্যান্সারটা ফাইনাইট হতে পারে। ঠিক আছে, এর অ্যান্সারটা ইনফাইনাইট হতে পারে, এর অ্যান্সারটা ফাইনাইট হতে পারে। এই ধরনের রিপ্রেজেন্টেশনটাকে বা এই ধরনের ফর্মকে বলা হয় ফর্ম। মানে যেই ফর্মে ওপরেও জিরো নিচেও জিরো, এই ধরনের ফরম্যাটকে বলা হয়, হ্যাঁ হ্যাঁ, এই ধরনের স্যার এটা ফরম্যাট। ফাইনাইট হচ্ছে কি করে? এটা তো জিরো। বল কি করে ফাইনাইট হচ্ছে বল, আগে বল এইটার মানে কি সেটা আগে বল। আগে বল এটার মানে কি ছিল? 6/2 মানে কি? 6/2 মানে 3। 3-এর অর্থটা কি? যে 3 খানা 2 যোগ করলে 6 আসে, তাই তো? তাই তো। 4/2 মানে কি? 4/2 এর অ্যান্সারটা কি? 2। তাহলে এই 2টার মানেটা কি? যে দুখানা 2 যোগ করলে 4 আসে। 8/2 মানে কি বল? 4। এই 4টার অর্থটা কি? যে 4 খানা 2 যোগ করলে 8 আসে, তাই তো? নাকি কি রে? হ্যাঁ তাহলে স্যার। এটার মানে কি? যে কতগুলো জিরো যোগ করলে জিরো আসে। 0/0 ইকুয়ালস টু যেটা বেরোবে, মানে অতগুলো জিরো যোগ করলে জিরো আসে। 0/0 যদি সাপোজ 2 হয় তাহলে দুখানা জিরো যোগ করলে জিরো আসে, এটা আমি বলতে পারি জিনিসটা। তাহলে 0/0 যাই হোক না কেন, মানে অতগুলো জিরো যোগ করলে জিরো আসছে। এবার কতগুলো জিরো যোগ করলে জিরো আসে বল না? যদি আমি 2টো বা 3টে বা 100 খানা জিরো যোগ করি তাহলেও জিরো আসবে, আর আমি যদি পরপর পরপর ইনফাইনাইট খানা জিরো যোগ করি তাহলেও জিরো আসবে। তাই জন্য বলছি এর অ্যান্সারটা ফাইনাইটে হতে পারে এবং ইনফাইনাইটে হতে পারে। ব্যাপারটা বুঝতে পারলে কি বলার চেষ্টা করছি আমি? হ্যাঁ স্যার। এবার পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? ওকে, তো আমার
টাইম অনুযায়ী বা ম্যাথ অনুযায়ী দেখতে হবে যে কখন এর অ্যান্সারটা ফাইনাইট বেরোবে, কখন এর অ্যান্সারটা ইনফাইনাইট বেরোবে, গল্প শেষ। ঠিক আছে, ওকে। আর আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে এই 0/0 ফর্মে যে অঙ্কগুলো থাকবে তার অ্যান্সারটা হলো ফাইনাইটই বেরোবে। আমি আসছি ওগুলো নিয়ে কথাবার্তা বেশি বলবো না এই মুহূর্তে, আগে আমি এই ফর্মটার নাম বলি। তাহলে তুই যদি অঙ্ক করতে গিয়ে দেখিস কোন একটা জায়গাতে এই 0/0 মানে উপরেও 0 চলে এসেছে, নিচেও 0 চলে এসেছে, তখন তুই সেই পার্টিকুলার জায়গাটা বা সেই পার্টিকুলার ফর্মটাকে কি বলবি? সেটাকে বলবি ইনডিটারমিনেট ফর্ম। ঠিক আছে, ইনডিটারমিনেট ফর্ম মানে তুই যদি কোন একটা জায়গায় গিয়ে দেখিস যে উপরেও 0 আছে, নিচেও 0 আছে, তাহলে সেই পার্টিকুলার ফর্মটাকে, সেই পার্টিকুলার জায়গায় যে ফরমেশনটা তৈরি হয়েছে, উপরেও 0 নিচেও 0, এই অবস্থাটাকে বলা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। ঠিক আছে, নামকরণের সার্থকতা ভালো করে বোঝো। ইনডিটারমিনেট কেন? আমরা ডিটারমাইন করতে পারছি না এখনো পর্যন্ত, বাট এর অ্যান্সার ডেফিনেটলি আছে। ইনডিটারমিনেট ফর্ম কেন? ঠিক আছে, আনডিফাইন্ড কেন বলিনি? আনডিফাইন্ড মানে এটাকে কোনোদিন ডিফাইন করা যাবে না, বের করা যাবে না, অসংগত। বাট ইনডিটারমিনেট মানে কি? ডিটারমাইন করতে পারিনি এখনো, বাট ডিটারমাইন আমরা করছি, এর অ্যান্সার ডেফিনেটলি বেরোবে। হয় সেই অ্যান্সারটা ফাইনাইট হবে, অথবা সেই অ্যান্সারটা ইনফাইনাইট হবে। আমি কি পুরোপুরি বোঝাতে পারলাম জিনিসটা? প্রত্যেকটা কলেজে ইন্ডিটারমিনেট ফর্ম করিয়ে দিয়েছে বোধহয়, আমার মতে করিয়ে দিয়েছে না নাকি? কোন কলেজে এখনো ইন্ডিটারমিনেট ফর্ম করায়নি একটু বলতো, চ্যাটে রেসপন্স করবি, কথা বলবি না। কোন কলেজে এখনো করায়নি বলতো? আর্ধেক প্রত্যেকটা কলেজে ইন্ডিটারমিনেট ফর্ম করে দিয়েছে বোধহয়, আমার যা আইডিয়া। স্যার আমাদের কলেজের টোটাল ক্যালকুলেশন শুরু হয়নি। বললাম চ্যাটের মধ্যে বলতে, মাইক খুলে না বলতে, রেকর্ডিং এ একটু প্রবলেম হয়। করাইনি এখনো না? আচ্ছা, করাইনি, বঙ্গবাসীরা করিয়েছে, হ্যাঁ আমার মতে করিয়েছে, করাইনি, হাওড়া কলেজ করিয়েছে বোধ, হ্যাঁ মানে ওটা করানো উচিত, এটা করানো উচিত, এমসিকিউ তে আসবেই একটা অঙ্ক। ঠিক আছে, ওকে। আর বড় কোশ্চেনও আসতে পারে, ওকে। তাহলে যদি কোনো জায়গায় কোনো একটা অঙ্ক সলভ করতে গিয়ে তুই যদি কোনো জায়গায় দেখে নিয়েছে 0/0 এসছে, মানে সেটা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম। ঠিক আছে, ওকে। বাট আর আমাদের সিলেবাসে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে আমি কি বললাম যে 0/0 থাকলে হয় এর অ্যান্সারটা ফাইনাইট বেরোবে, অথবা অ্যান্সার ইনফাইনাইট বেরোবে। আমাদের সিলেবাসে যে অঙ্কগুলো আছে সেখানে 0/0 ফর্ম যদি আসে, সেখান থেকে অ্যান্সারটা ফাইনাইটই বেরোবে সবসময়। ঠিক আছে, সেই অঙ্কগুলোই আমাদেরকে দেওয়া হয়েছে, ওকে। এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? সেই অঙ্কগুলোই আমাদের এখানে দেওয়া হয়েছে, তো চিন্তা করার দরকার নেই, ওকে। চল, খুব ভালো হবে। এবার খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা কর, খুব ভালো করে এটাকে অবজার্ভ করার চেষ্টা কর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, ওকে, ঠিক আছে, চলো ঠিক আছে, ফাইন, বুঝতে পেরেছি। চলো স্যার, এবার দেখি ব্যাপারটা। এবার তোরা কোশ্চেন করবি যে তাহলে কি একমাত্রই 0/0 ফর্ম যখন থাকে সেটা কি ইনডিটারমিনেট ফর্ম বলবো? ইনডিটারমিনেট মানে কি? তুমি যেই জায়গা থেকে আর ডিটারমাইন করতে পারছো না, তুমি যেই অবস্থা থেকে এরপরে আমি কি করবো তুমি আর বুঝতে পারছো না, তুমি জানো অ্যান্সার আছে, বাট তুমি ডিটারমাইন মানে তুমি এরপরে এগোতে পারছো না। তাহলে এটা কি একমাত্র এক ধরনেরই আছে, আর কোনো টাইপ নেই? অবশ্যই আছে। যেই জায়গায় পড়ে গেলে তুই এরপরে কি করবো বুঝতে পারবি না। যেরকম কোনো অঙ্কে যদি 0/0 না এসে ওপরে ইনফিনিটি আসে, নিচেও ইনফিনিটি আসে, তাহলে কি তুই এরপরে এগোতে পারবি? ঠিক যেরকম 0/0 তোর অবস্থা হয়েছিল, ঠিক সেভাবে তোর ইনফিনিটিতেও এই অবস্থাটা হবে না। কিভাবে আসবে সেটা তো আমি আসছি, চিন্তা করার দরকার নেই। বাট ইনফিনিটি থাকলেও তো তোর এই অবস্থাটাই হবে না। জলদি রেসপন্স করো আমাকে একটু। যেটা আমি তোকে যদি বলি যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x/x+2, ঠিক আছে, তাহলে বলতো এর যে অ্যান্সারটা আসবে, মানে আমি যদি ওপর আর নিচে এক্স এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দিই, তাহলে কি এটা ইনফিনিটি ফর্মে কনভার্ট হচ্ছে? হ্যাঁ কিনা একটু রেসপন্স কর। এটা তুই সলভ করতে পারবি আমি জানি, এটাতে অ্যান্সার বের করতে পারবি আমি জানি, সেটা তো আমার ভরসা আছে তোর উপরে পুরোপুরি। বাট আমাকে বল এটা কি ইনফিনিটি ফর্মে আসছে নাকি আসছে না? তুই যদি এক্স এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দিস, তাহলে কি এটা ইনফিনিটি আসছে? তো উপরে ইনফিনিটি, নিচে ইনফিনিটি+2, ইনফিনিটির সাথে 2 যোগ করলে তো আবার ইনফিনিটি হয় না, তাহলে এটা কিন্তু হচ্ছে ইনফিনিটি। ঠিক
ঠিক আছে, ওকে ক্লিয়ার তো? তাহলে এটাকে আমি একটা ইনডিটারমিনেট ফর্ম করতে পারি। আবার এই 0/0 ফর্মের প্রচুর এক্সাম্পল আছে। আমি যদি বলে দিই লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x স্কয়ার, এবার বলতো এটা 0/0 ফর্মে আছে কিনা। মানে আমি যদি ওপরে, এটা তো পুরোপুরি p/q ফর্মে আছে, এটা তো p উপর, নিচেটা হচ্ছে q। আমি যদি p তে x এর জায়গায় 0 বসাই, sin 0 মানে কি 0, নিচে x স্কয়ারে যদি আমি x এর জায়গায় 0 বসাই তাহলে 0, তাহলে 0/0 ফর্ম আসছে। তাহলে এটা হচ্ছে একটা ইনডিটারমিনেট ফর্ম। ঠিক আছে, ওকে। তাহলে তোকে কি ধরনের অঙ্ক দেবে, তোকে কি ধরনের ইনডিটারমিনেট ফর্ম দেবে, যেই অঙ্কগুলো পুরোপুরি লিমিট দিয়ে তৈরি আছে। 0/0, ওপরে 0 নিচে 0, ওপরে ইনফিনিটি নিচে ইনফিনিটি, অনেক ধরনের অঙ্ক আসতে পারে। বাট আমাদের সিলেবাসে কোন ধরনের অঙ্ক আছে, যে অঙ্কগুলো লিমিটেড অঙ্ক, লিমিট দিয়ে যে পার্টিকুলার অঙ্কগুলো রিপ্রেজেন্ট করা হয়েছে, সেই অঙ্কগুলোতে আমাদের ইনডিটারমিনেট ফর্মটাকে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, ব্যাপারটা পুরোপুরি বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটু বলবি। এটা সবার কাছে পুরোপুরি ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা এক্সাম্পল যেখানে ইনফিনিটি বা ইনফিনিটি আছে, এটা হচ্ছে একটা এক্সাম্পল যেখানে 0/0 আছে। তাহলে এটাও ইনডিটারমিনেট ফর্ম, এটাও একটা ইনডিটারমিনেট ফর্ম, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, ওকে। এবার তোরা নেক্সট কোশ্চেনটা হবে, তাহলে কি দু ধরনেরই ইনডিটারমিনেট ফর্ম আছে? হ্যাঁ, ইনডিটারমিনেট মানে কি, যেই লাইনের পরে গিয়ে আমি বুঝতে পারছি না এরপরে আমি কি করবো। তাহলে এটা দেখে বুঝতে পারছি না এরপরে কি কি করবো, এটা দেখেও বুঝতে পারছি না এরপরে কি কি করবো। তাহলে এরকম কি আর কোনো এক্সাম্পল নেই? আর প্রচুর এক্সাম্পল আছে। কেন? যদি কোনো জায়গাতে 0 থাকে, তুই কি এরপরে আর এগোতে পারিস? জলদি বল। 0 দেখ বাবা, সামথিং টু দি পাওয়ার 0, এসেনদের বইয়ের কথা বলছি, a⁴ 0 = 1 সবাই জানে। বাট পাশে লেখা থাকে যে a ≠ 0, সেটা কেউ খেয়াল করে না, অনেকে এটা খেয়াল করে না। সবাই জানে যে a⁴ 0 = 1, নাম্বারের পাওয়ারে 0 থাকলে অ্যান্সার 1 হয়। বাট তারপরে যেটা কন্ডিশন থাকে যে সেই নাম্বারটাকে ≠ 0 হতে হবে, যেই নাম্বারের পাওয়ারে তুমি 0 মারছো সেই নাম্বারটাকে ≠ 0 হতে হবে, সেটা কেউ জানে না। তাহলে কোশ্চেনটা আসে যে নাম্বারটা যদি নন জিরো না হয়ে 0 হয়ে যায় তাহলে কি হবে? তাহলে 0 কি হবে সেটা কি আমরা জানি? জানি না। বাট আমরা ডেফিনেটলি শিওর, হয় এর অ্যান্সারটা ফাইনাইট হবে অথবা এর অ্যান্সারটা ইনফাইনাইট হবে। তাহলে এটা কি ধরনের ফর্ম বলো? তাহলে এটা কি ধরনের ফর্ম? তাহলে এটাকেও আমি ইনডিটারমিনেট ফর্ম বলতে পারবো? জলদি বলার চেষ্টা করো। এটাকেও আমি ইনডিটারমিনেট ফর্ম বলতে পারবো তো? এটাকে আমি ইনডিটারমিনেট ফর্ম বলতে পারবো তো? জলদি বলার চেষ্টা কর। সেম ভাবে যদি 1⁻∞ থাকে, 1 এর পাওয়ারে ইনফিনিটি আছে, তোরা সবাই জানি যে 1 এর পাওয়ারে যা থাকুক না কেন আলটিমেটলি অ্যান্সারটা 1ই হয়। বাট যদি 1 এর পাওয়ারে ইনফাইনাইট থাকে তাহলে কি হয় আমরা কেউ জানি না। তাহলে আমি জানি যে হয় এর অ্যান্সারটা ইনফাইনাইট হবে অথবা এর অ্যান্সারটা ফাইনাইট হবে, বাট আমি বের করতে পারছি না, এরপরে গিয়ে আমি এগোতে পারছি না। আমাদের কাছে ফর্মুলা ছিল যে 1⁻m = 1, পাশে কিন্তু লেখা থাকতো যে m ইজ আ ফাইনাইট নাম্বার। এই ছোট ছোট জিনিসগুলো আমরা কোনোদিন খেয়াল করতাম না, আমরা খালি ফর্মুলার উপরে ফোকাস করতাম। সত্যি কথা বল যে এসেনদের বইতে তোরা এর পাশে যে m ইজ আ ফাইনাইট নাম্বার লেখা আছে কজন দেখেছিস? এখানে যে a ≠ 0 লেখা আছে তোরা কজন দেখেছিস বল? অনেস্টলি রেসপন্স কর। কিন্তু এসেনদের বই হতে পারে, সেটা সিবিএসসি বই হতে পারে, সেটা যে কোনো বই হতে পারে, তোরা যে পাশে যে কন্ডিশন গুলো লেখা থাকতো তোরা কজন এটা দেখেছিস সেটা আমাকে বল। কেউ দেখিসনি, একজন দুজন দেখতে পারিস, বাট সবাই তোরা দেখিসনি। তাহলে 1⁻m = 1 এটা একটা ফর্মুলা। ছোটবেলায় আমরা সূচক পড়েছিলাম, সূচক বা ইন্ডিসেস, যেটা ইংরেজিতে বলে, এগুলো হচ্ছে ইন্ডিসেসের ফর্মুলা। যে 1⁻m = 1, বাট পাশে লেখা থাকে m ইজ আ ফাইনাইট নাম্বার। তাহলে এখান থেকেই তোর ইনডিটারমিনেট ফর্মে শুরু হচ্ছে যে যদি এমটা ফাইনাইট নাম্বার না হয়, ইনফাইনাইট নাম্বার হয়, তাহলে হোয়াট টু ডু জানি না, তাই জন্য ইনডিটারমিনেট, বিকজ উই ডোন্ট নো দ্য প্রসিডিওরস ফার্দার, দ্যাটস ওয়াই ইনডিটারমিনেট নামটা দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা ইনডিটারমিনেট ফর্ম। সেম ভাবে ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি, a⁻m মানে সবাই জানে, a⁻m কি হয় সবাই জানে, এটা মানে হচ্ছে m খানা a এর গুণফল, তাই তো নাকি? এই ইন্ডিসেসের চ্যাপ্টারের মনে করে লেখা থাকতো a⁻m মানে কি m খানা a এর গুণফল। তাহলে a করে করে n টাইমস। বাট একটা জিনিস লেখা থাকতো, মানে কি জিনিস লেখা থাকতো যে a, m আর
ফাইনাইট নাম্বারস, পাশে এই কন্ডিশনটা লেখা থাকতো এ কমা এম আর ফাইনাইট নাম্বারস, বাট আমরা দেখতামই না, দেখার দরকারও ছিল না। তো এখান থেকেই ইনডিটারমিনেট ফর্ম শুরু হয়, যে এ আর এন যদি ফাইনাইট নাম্বার না হয় তাহলে কি হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ইনডিটারমিনেট ফর্ম। এই তোরা কি প্রত্যেকে বুঝতে পারছিস নাকি আমি বেকার বেকার খেলাচ্ছি এগুলো? তোরা কি প্রত্যেকে বুঝতে পারছিস বাবা, ভালো লাগছে ব্যাপারটা নাকি আমি বেকার বেকার খেলাচ্ছি? বল তোরা, তাহলে আমাকে বল যে তাহলে তুমি ডিরেক্ট অঙ্কে যাও, এসব তুমি কি ঘেনাচ্ছ, এসব আমরা শুনতে ইন্টারেস্টেড না। ঠিক আছে, ছোটবেলায় আমরা কি মিস্টেক করেছি ওগুলো তুমি আমাদের আজকে ধরাতে যাবো না। ঠিক আছে, ওকে, তাহলে বল, তাহলে আমি বলবো আরো আমাদের আছে কিন্তু কোনো সমস্যা নেই। জিরোর সাথে যে কোনো নাম্বার গুণ করলে জিরো হয় না? 0 ইন্টু এনি নাম্বার ইজ 0, তাই তো? বলতো পাশে কন্ডিশনটা কি লেখা থাকে, কে বলতে পারে? জিরোর Sir, সাথে যে A is a finite number. এক্স্যাক্টলি, এ ইজ আ ফাইনাইট নাম্বার। জিরোর সাথে যে কোনো নাম্বার গুণ করলে জিরো হবে যদি আমাদের সেই নাম্বারটা ফাইনাইট নাম্বার হয়। তাহলে এখান থেকে কোশ্চেন আছে, যদি জিরোর সাথে ইনফাইনাইট নাম্বার গুণ করি তাহলে কি হবে জানি না, এরপরে কি লিখবো আমি সেটাই জানি না, তার মানে কি ইনডিটারমিনেট ফর্ম। ঠিক আছে, আর একটা জিনিস ছিল যে একটা নাম্বার থেকে সেম নাম্বার বিয়োগ করলে, একটা নাম্বার থেকে সেম নাম্বার বিয়োগ করলে অ্যান্সারটা কি জিরো আসে, বাট এর পাশে কন্ডিশন লেখা থাকে কি, যে এ ইজ আ ফাইনাইট নাম্বার। তাহলে এখান থেকেই কোশ্চেন আসে যে যদি আমাদের দুটো নম্বর ইনফিনিটি হয় তাহলে কি হবে, কোনটা বড় ইনফিনিটি কোনটা ছোট ইনফিনিটি, এই দুজনের মধ্যে কে বড় কিছু যদি জানিস তাহলে এর অ্যান্সারটা ফাইনাইট হতে পারে, এর অ্যান্সারটা ইনফাইনাইট হতে পারে। ইনফিনিটি তো জানি না কোন নাম্বারটা কি, বিশাল বড় নাম্বার এটুকু জানি, বাট জানি না কোন নাম্বারটা কি। তাহলে এরপরে কি করবো আমরা জানি না, তাহলে এটাও একটা ইনডিটারমিনেট ফর্ম। তাহলে কতগুলো ইনডিটারমিনেট ফর্ম পেয়েছি রে? 0/0, ইনফিনিটি বাই 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, আর কিছু মিস করে গেলাম? বল না, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, আর কি 0 ইনটু ইনফিনিটি। তাহলে এই কতগুলো ইনডিটারমিনেট ফর্ম, এই কতগুলোই ইনডিটারমিনেট ফর্ম আছে, এর বাইরে আর কোনো ইনডিটারমিনেট ফর্ম নেই যেগুলো আমাদের সিলেবাসে আছে। ঠিক আছে, এবার তোর বলবি যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি তো তুমি বললে, ইনফিনিটি প্লাস ইনফিনিটি কেন বললে না? বলতে পারবে এটা কি ইনডিটারমিনেট ফর্ম হবে? না স্যার, ইনফিনিটি হয়ে কেন যাবে। হবে না? কেন হবে না? ইনফিনিটি দুটো হবে। ইনফিনিটি। হ্যাঁ, তাহলে যোগ করলে কি হবে? এটা ইনফিনিটি হবে। এটা কোনোদিন ফাইনাইট হতে পারে না। ইনডিটারমিনেট ফর্ম মানে কি, হয় তার অ্যান্সারটা ফাইনাইট হবে অথবা তার অ্যান্সারটা ইনফাইনাইট হবে, দুটো পসিবিলিটি আছে। ইনডিটারমিনেট ফর্ম বলতে অর্থ কি, হয় এর অ্যান্সারটা ফাইনাইট হবে অথবা ইনফাইনাইট হবে। ইনফিনিটি প্লাস ইনফিনিটি এটা কি কোনোদিন ফাইনাইট হতে পারে? সেটা আমাকে বলে একটু হবে, এটা কোনোদিন কি ফাইনাইট হতে পারে না? এটা তো ইনফাইনাইট। তাহলে আমি কেন এটাকে বলতো বাবা ইনডিটারমিনেট ফর্ম বলবো? যদি অ্যান্সারটা ফাইনাইট হয় অথবা যদি দুটো পসিবিলিটি থাকে ফাইনাইট আর ইনফাইনাইট, তখন সেটাকে আমি ইনডিটারমিনেট ফর্ম বলবো। এটা তো ফাইনাইট হবে না কোনোদিন, ইনফিনিটি প্লাস ইনফিনিটি আছে, তাহলে কেন এটাকে আমি ইনডিটারমিনেট ফর্ম বলবো? তাহলে এটা ইনডিটারমিনেট ফর্ম বলতে ঢুকছে না। তাহলে আমাদের ইনডিটারমিনেট ফর্ম এইগুলোই আছে। আর আমাদের সিলেবাসে যেই অঙ্কগুলো দিয়েছে সেই অঙ্কগুলোতে যেই অঙ্কতেই যে কোনো অঙ্ক, সেই অঙ্কটা যদি 0/0 থাকে বা ইনফিনিটি বাই ইনফিনিটি থাকে, বা যদি 0 টু দি পাওয়ার 0 হয়, বা যদি ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি হয়, বা যদি 1 টু দি পাওয়ার ইনফিনিটি, বা এটা সবকটার অ্যান্সার কি আসবে? ফাইনাইটই আসবে। আমাদের সিলেবাসে প্রত্যেকটা অঙ্কে এর অ্যান্সার গুলো ফাইনাইটই আসবে। দুটো পসিবিলিটি আছে না, ফাইনাইট আর ইনফাইনাইট। ইনফাইনাইট কোনদিন আসবে না, এমন অঙ্ক আমাদের দেবে যে অ্যান্সারটা ফাইনাইটই আসে। আচ্ছা বাবা, এর একটা এক্সাম্পল দিতে পারবি? 0 টু দি পাওয়ার 0, আমি তো এই দুজনের এক্সাম্পল দিয়েছি, বলতো এর একটা এক্সাম্পল দিবি সুন্দর করে, দেখি কে বলতে পারে একবার দেখি। স্যার, sin x limit x tends to 0 sin x to the power x. ভেরি গুড। একদম পারফেক্ট। এক্স এর জায়গায় 0 বসা, 0, ওপরে এক্স এর জায়গায় 0 বসা, লিমিট এক্স টেন্ডস টু 0 মানে যেখানে এক্স আছে সেখানে 0 বসবে, ভেতরে sin 0 মানে 0, ওপরে x 0 মানে কি 0, তাহলে 0 টু দি পাওয়ার 0 অল্প শেষ। ঠিক আছে, ওকে। আচ্ছা বলতো বাবা, এটা কি কারো এক্সাম্পল দিতে পারবি? 1 টু দি পাওয়ার ইনফিনিটি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, দেখো 1 টু দি পাওয়ার ইনফিনিটি, পারবি কেউ?
অন্য মাইকটা অফ কর, নিজের এক্সাম্পল বানাতে পারবি, খুব ইজি। লিমিট এক্স টেন্স টু 0 sin x by x whole to the power 1 by x। sin x by x এটা তো 1, ঠিক আছে ওকে। আর সামথিং বাই 0 মানে কি আনডিফাইন্ড, বাট আমাদের এখানে ইনফিনিটি কনসিডার করা হবে, ঠিক আছে। হয়তো এটা কাজ করবে, এটা কাজ করবে। স্যার ওখানে cos x করলেও হবে না? হ্যাঁ cos x করলেও হয়ে যাবে জিনিসটা, মানে cos 0 তো, হ্যাঁ cos x করবো না এখানে, আরেকভাবে কর না জিনিসটা, এটা কাজ করে, এটাকে হ্যাঁ ওটাই তো ঠিক ছিল, কি সমস্যা আছে? 1 by x এটা তো হবে 1 to the power infinity, ঠিক আছে ওকে। এটা তো আমাদের 1 to the power infinity, কোনো সমস্যা নেই, ওকে। আচ্ছা বলতো বাবা, একটা তো আমাদের ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এক্সাম্পল দে তো, জলদি বল, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এক্সাম্পল দে, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এক্সাম্পল দে। না বাবা আনডিফাইন্ড তো, আনডিফাইন্ড মানে এর পার্টিকুলারলি কোনো ভ্যালু নেই, ঠিক আছে ওকে। এর মানে তো বলছি যে 1 by 0 কে আনডিফাইন্ড মানে ইনফিনিটি করে লেখা হচ্ছে, ঠিক আছে। 1 by 0 অ্যাকচুয়ালি কিন্তু এর পার্টিকুলারলি কোনো ভ্যালু নেই, আমাদের এখানে দুটোই পসিবিলিটি আছে, এটা আমি তোকে বলে দিলাম। আমাদের এখানে দুটোই পসিবিলিটি আছে, হয় ফাইনাইট অথবা ইনফাইনাইট। আনডিফাইন্ডটাকে আমরা এখানে কনসিডার করিনি। তো আমাদের এখানে যদি 1 by 0 আসে বা সামথিং বাই 0 আসে, ওটা তো আনডিফাইন্ড আমরা খুব ভালো করে জানি। আনডিফাইন্ড কেন হয়েছে? আনডিফাইন্ড আবার কারণ আছে। অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে কি করা হয় বলতো, আমাদের সিলেবাসে আনডিফাইন্ড আর ইনফিনিটিকে একই কনসিডার করা হয়, বাট সেটা কিন্তু পুরোপুরি ভাবে ট্রু না। এটা আমি যখন অঙ্ক করতাম তখন বলতাম। আসলে তোরা খুব ভালো করে দেখবি, যখন তোরা ক্লাস 9-10 এর বই পড়েছিলি, আমার শিওর এটা মনে আছে, যখন সাইন 0 মনে আছে, যখন তোরা ট্রিগোনোমেট্রি পড়েছিলি, সাইন 0 মানে কি বল না, সাইন 0 মানে 0, cos 0 মানে কি ছিল বল, 1 ঠিক আছে। তো যখন tan 90 জন্য বলছি, ভুলভাল বলছি, sin 90 মানে কত বলবো, 1, cos 90 কত 0, 0 এবার তো tan 90 কি বলতো, স্যার ইনফিনিটি বলো আমাদের কি বলতো, ওকে আচ্ছা অসংজ্ঞাত। ভালো করে শুন, আমাদের বইতে লেখা থাকতো এর অ্যান্সারটা হচ্ছে আনডিফাইন্ড, আমাদের বইতে লেখা থাকতো এর অ্যান্সারটা হচ্ছে আনডিফাইন্ড। বাট আমরা যখন ট্রিগোনোমেট্রির অঙ্ক করতাম, একটু মনে করে দেখ, আমরা যখন ট্রিগোনোমেট্রির অঙ্ক করতাম যে tan x, এক মিনিট, হ্যাঁ গল্প ছিল। এক মিনিট দাদা, আমাদের tan 90 কিন্তু আলটিমেটলি আনডিফাইন্ড দেওয়া থাকতো। এবার আমরা যখন অঙ্ক করতাম, কি অঙ্ক বলতো, সাপোজ এরকম একটা জায়গায় এসছে যে হ্যাঁ এই যে tan x equals to infinity, কোন একটা অঙ্কের জন্য ছিল tan x equals to infinity, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতাম না, x equals to limit m tends to infinity tan inverse m লিখতাম না, একটু মনে করার চেষ্টা করতাম। মানে অঙ্কের সময় এই পার্টিকুলার আনডিফাইন্ড এর জায়গায় আমরা ইনফিনিটি দিয়ে রিপ্লেস করে দিতাম, জাস্ট তুই একটা ভ্যালু পাস সেটার জন্য, আর কোনো কারণ নেই কিন্তু, ঠিক আছে। আমাদের প্রচুর ফ্যালাসি আছে, প্রচুর আমাদের এই পার্টিকুলার ট্রিগোনোমেট্রিতে ফ্যালাসি আছে, সেটা আমি কথাবার্তা বলবো না। আমাদের কাছে আনডিফাইন্ড আর ইনফিনিটি এই দুটো সমার্থক শব্দ, বাট রিয়েল লাইফে আনডিফাইন্ড আর ইনফিনিটির মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো আমরা যখনই আনডিফাইন্ড কোনো পার্টিকুলার জায়গাতে আসবে, সেই জায়গায় আমরা ইনফিনিটি দিকে কাজ করব, বাট আদৌ কিন্তু দুটো ট্রু জিনিস না। ট্রু জিনিস কেন না, তার আমি তোকে কারণ বলে দিয়েছি। যেমন এখানে 1 by 0 কোনোদিন ইনফিনিটি হতে পারে না। তুই নেটে সার্চ করে দেখ 1 by 0 ইজ আনডিফাইন্ড বলবে, বাট যখন লেখার সময় আসবে তখন ইনফিনিটি লিখবে, বিকজ ওটা আনডিফাইন্ড আর ইনফিনিটিটাকে সমার্থক শব্দ হিসাবে কনসিডার করে নেয়। হ্যাঁ অবশ্যই সেম না, আমি তো বলছি এখনো পর্যন্ত সেম না, ঠিক আছে। অনেকে এভাবে ভাবার চেষ্টা করে যে 0 যোগ করলে এটার মানে কি, যে কতগুলো 0 যোগ করলে 1 আসবে। অনেকে এভাবে ভাবে যে 0 যোগ করলে আলটিমেটলি 1 আসে না, দ্যাটস ওয়াই আনডিফাইন্ড। আবার অনেকে এভাবে ভাবার চেষ্টা করে যে 0 যোগ করলে 1 আসে না, বাট যদি আমি ইনফাইনাইট খানা 0 যোগ করি তাহলে বোধহয় 1 আসে। দ্যাটস ওয়াই এই পার্টিকুলার জায়গা থেকে ইনফিনিটি আর আনডিফাইন্ডকে সমার্থক শব্দ হিসেবে কনসিডার করা হয়, বাট আদৌ দুটো সেম জিনিস না। কেউ যদি জিজ্ঞেস করে যে 1 by 0 মানে কি, তুই বলবি আনডিফাইন্ড।
বাট যখন তুই লিখবি, যখন তুই অঙ্ক করতে যাবি, তখন তুই কিন্তু আনডিফাইন্ডের জায়গায় ইনফিনিটি লিখবি। ঠিক আছে, ওকে? বিকজ আলটিমেটলি তুই যদি 1/0 করে জায়গাতে আসে, আমি তো আলটিমেটলি তুই অ্যান্সারটাকে মানে এগোতে পারবো না, ফার্দার এগোতে পারবো না। দ্যাটস ওয়াই তখন আনডিফাইন্ডটাকে অ্যাজ এ ইনফিনিটি কনসিডার করা হয়, আর কোনো কারণ নেই। যেমন তোকে যদি এই পার্টিকুলার অঙ্কটা সলভ করতে হয়, যেটা আমি তোকে এখানে বলছি, এখানে তো ওপরে 1/0 আসছে, যদি তুই এই পার্টিকুলারলি কোনো ভ্যালু না লিখিস, তাহলে তুই অ্যান্সারটা পাবি কিভাবে? ঠিক আছে, ব্যাপারটা বুঝলি কি বলার চেষ্টা করছি? দ্যাটস ওয়াই ফার্দার এগোনোর জন্য তুই আনডিফাইন্ড এর জায়গায় ইনফিনিটিটাকে রিপ্লেস করে দেওয়ার কোনো কারণ নেই। বাট আনডিফাইন্ড, ইনফিনিটি আর ফাইনাইট তিনটে আলাদা জিনিস। বাট আমাদের এক্ষেত্রে আমি ছোটবেলা থেকে দেখে আসছি, এটা বিভিন্ন অঙ্কের বইতে আছে। তুই যখন এই স্পেশালি এই আমাদের ট্যান এর ক্ষেত্রে আমি বলতে পারি যে সাইন বাই কস tan 90 কিন্তু প্রত্যেকটা জায়গায় আনডিফাইন্ড। বাংলাতে বইতে অসংগত লেখা থাকে আর ইংলিশ বইতে আনডিফাইন্ড লেখা থাকে। বাট যখন চিহ্ন দেয় আমার সময় আসে, তখন কিন্তু আনডিফাইন্ড এর জায়গায় ইনফিনিটি চিহ্ন দেয়। এই হচ্ছে আমাদের পার্থক্য, বুঝতে পারলি তো? ওকে, যাই সেটা আলাদা ব্যাপার, আমরা আনডিফাইন্ডটাকে অ্যাজ এ ইনফিনিটি রিপ্লেস করে দেবো, আর কোনো কারণ নেই। ঠিক আছে, চলো যেটা বলছিলাম, তাহলে কি বললাম, তাহলে এটা হচ্ছে আমাদের কি 1 টু দি পাওয়ার ইনফিনিটি এক্সাম্পল। সেভাবে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এক্সাম্পল আছে, 0 ইনটু ইনফিনিটি এক্সাম্পল আছে। এবার আমার কথাটা হচ্ছে যে আমি তো দাবি করেছি যে আমি যেই ফর্মই আসুক না কেন তার অ্যান্সারটা ফাইনাইট হবে, আসুক না কেন তার অ্যান্সারটা আলটিমেটলি ফাইনাইট। তাহলে এই অ্যান্সারটা আমি আনবো কিভাবে? মানে যদি আমাদের এরকম অঙ্ক আসে, অঙ্কটা কিরকম বল, লিমিট এক্স টেন্ডস টু সি এফএক্স বাই জিএক্স। আচ্ছা বলতো বাবা, যদি এটাকে আমি 0/0 ফর্ম বলি, তাহলে বলতো কোন কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে? জলদি বলার চেষ্টা করো। যদি এটা 0/0 ফর্ম হয়, মানে ওপরের ভ্যালুটা 0, নিচের ভ্যালুটা 0, মানে এখানে কি বলার চেষ্টা করা হচ্ছে? জলদি বলো। স্যার f আর g দুটো ফাংশনই c তে 0 হয়ে যাবে। এক্স্যাক্টলি, এটার মানে কি? এটা মানে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু সি মানে এফএক্স মানে কি এফসি। এটা কি 0? ছোটবেলায় লিমিটের অঙ্ক একটু হলেও করেছিলি তো, নাকি একদম করিস? ছোটবেলায় লিমিটের অঙ্ক একটু হলেও করেছিলি তো? এই লিমিট এক্স টেন্ডস টু সি এফএক্স মানে কি এফসি, এটা করেছিলি? হ্যাঁ কি একটু বলবি? ঠিক আছে, ওকে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু জি এফ অফ এক্স ইকুয়ালস টু এফসি, ওপরটা 0 নিচেরটাও 0 বলেছে, তার মানে অ্যান্সারটা কি 0। সেম ভাবে লিমিট এক্স টেন্ডস টু সি জি এক্স, এটা মানে কি জিসি, সেটাও কি 0। ঠিক আছে, এটা তোরা প্রত্যেকে জানিস তো, হ্যাঁ কি একটা বলবি? এই যে জিনিসটা লিখে সেটা কি বুঝতে পারলেন কি বললাম? যদি এটাকে তো 0/0 ফর্ম হতে হয়, তাহলে ওপরেও 0 আসতে হবে, নিচেও 0 আসতে হবে না? ওপরে 0 আসছে মানে কি, মানে আমি এক্স এর জায়গায় সি বসালাম, 0 আসছে, তাহলে বসালাম এক্স এর জায়গায় সি, এক্স এর জায়গায় সি বসালে কি আসবে? এফসি আসবে। আর সেই এফসিটা কি 0? এফসিটা 0 না, ওপরটা 0 না হলে তো 0/0 ফর্ম আসবে না। ওপরটা 0 নিচেরটা 0 না হলে তো 0/0 ফর্ম আসবে না। তাহলে 0/0 আনতে গেলে ওপরটাকে 0 হতে হবে, নিচেরটাকে 0 হতে হবে। ওপরটা 0 কখন হচ্ছে? যখন এক্স এর জায়গায় সি বসাচ্ছি তখন 0 হয়ে যাচ্ছে। এটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটু বলবি। তাহলে যদি এরকম কোনো অঙ্ক দেয় এবং সেই আমি যদি দাবি করি যে এটা হচ্ছে 0/0 ফর্ম, তাহলে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে তো? জাস্ট আমাকে এটুকুনি বল, জলদি বলো, সবাই কিন্তু রেসপন্স করে। এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে তো? যদি এটাকে 0/0 ফর্ম হতে হয়, তাহলে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করতে হবে তো? ঠিক আছে, বলতে হবে এর অ্যান্সারটা কি আসবে? 0/0 ফর্ম হচ্ছে মানছি, বাট এর অ্যান্সারটা কি আসবে বল? কি বললাম? ইনডিটারমিনেট ফর্মে হয় অ্যান্সারটা ফাইনাইট হয় অথবা অ্যান্সারটা ইনফাইনাইট হয়। আমাদের সিলেবাসে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে এর অ্যান্সারটা আসবে কি বল একটু আমাকে, জলদি বল। ফাইনাইট। ফাইনাইট আসবে, তাহলে এর অ্যান্সারটা বলে ফাইনাইট আসবে। বাট এই ফাইনাইট অ্যান্সারটাকে আমি আনবো কিভাবে? আমি তো এরপরে আর প্রসিড করতে পারছি না। এর অ্যান্সার আনবো কিভাবে? বলতে দে আমাকে জিনিসটা একটু, বলতে দে। ঠিক আছে, এর জন্য একটা রুল আছে, সেই রুলটার নাম কি? সেই রুলটা হচ্ছে এল হসপিটাল রুল। ঠিক আছে, ওকে। এই রুলটা আমি অলরেডি আগে শিখিয়েছি এমসিকিউ করার সময়। ঠিক আছে, ওকে। এই রুলটার নাম হচ্ছে এল হসপিটাল রুল। এল হসপিটাল রুলের কাজ কি জানিস তো? ওরা বলছে তোমার যখন এফএক্স আর জিএক্স আছে, তখন এক্স এর জায়গায় সি বসালেও 0 আসছে, জিএক্স এর জায়গায় সি বসালেও 0 আসছে, 0/0 আসছে। তো তুমি একটা কাজ করো না, তুমি লিমিট এক্স টেন্ডস টু সি রাখো আর ওপর নিচে একবার ডেরিভেটিভ করে দাও। ঠিক আছে, ওকে। তাহলে কি আসছে কিন্তু তোমাকে? এটা এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স আসছে। আবার রিপিট করছি কিন্তু ভালো করে, আমি কি বলার চেষ্টা করছি ভালো করে শোন, ওকে। ওরা কি দাবি করছে? ওরা বলছে
যদি এরকম কোনো অঙ্ক আসে যে লিমিট এক্সটেন্স টু সি এফ এক্স বাই জি এক্স, ওপরেরটাও ছিল নিচেরটা ছিল, ওপরে এক্স এর জায়গায় 0 বসালে 0 আসছে, নিচে এক্স এর জায়গায় 0 বসালে 0 আসছে, তাহলে 0/0 বলছি এরকম 0/0 ফর্ম আছে। তুমি একটা কাজ করো, তুমি এই যে ফাংশনটা আছে ওপরে এফ এক্স নিচে জি এক্স, সেই ফাংশনটাকে ওপর আর নিচে ডেরিভেটিভ করে নাও। ওপর আর নিচে ডেরিভেটিভ করার পরে তুমি এক্স এর জায়গায় সি বসাও। যদি নিচে 0 না আসে মানে এই যে ডেরিভেটিভের প্রসিডিওরটা আছে এটা আমায় কতক্ষণ করতে হবে? আমি একবারের জন্য বলছি কিন্তু যে একবার ডেরিভেটিভ করে থেমে যাও না, এই যে আমি ওপর আর নিচে পরপর ডেরিভেটিভ করছি এই ডেরিভেটিভের প্রসিডিওরটা আমায় কতক্ষণ করতে হবে? যতক্ষণ পর্যন্ত নিচে এক্স এর জায়গায় সি বসালে নট ইকুয়ালস টু 0 না চলে আসছে। এর ভ্যালুটা তখনই ফাইনাইট হবে। আমি কি দাবি করছি যে এর অ্যান্সারটা ফাইনাইট হবে? তাহলে এর ভ্যালুটা তখনই ফাইনাইট হবে যখন নিচের পার্টটা নট ইকুয়ালস টু 0 হবে। সবাই কি একমত? হ্যাঁ কি একটু বলি। যতক্ষণ নিচের পার্টটা নট ইকুয়ালস টু 0 না হবে ততক্ষণ পর্যন্ত ইনডিটারমিনেট ফর্মই থাকবে না। কি রে, জলদি রেসপন্স কর। হ্যাঁ স্যার। ব্যাপারটা বুঝতে পারলি কি বলার চেষ্টা করছি? ওকে, যতক্ষণ পর্যন্ত নিচের পার্টটা নট ইকুয়ালস টু 0 না আসবে, নিচেরটা নট ইকুয়াল টু 0 হলেই কিন্তু একমাত্র ফাইনাইট হবে অ্যান্সারটা, আদারওয়াইজ হবে না। তাহলে আমি একবার ডেরিভেটিভ করলাম, একবার ডেরিভেটিভ করার পরে যদি আমাদের নিচে এক্স এর জায়গায় সি বসালে নট ইকুয়ালস টু 0 চলে আসে তাহলে থেমে যাবো। যদি দেখি প্রথমবার ডেরিভেটিভ করলাম এক্স এর জায়গায় সি বসালে ওপরে 0 আসছে মানে আবার তো 0/0 এসছে, আবার তো 0/0, তাহলে আমি আবার ডেরিভেটিভ করবো ওপরে নিচে। ঠিক আছে, মানে আমি ততক্ষণ ডেরিভেটিভ করব, ততক্ষণ আমি কন্টিনিউয়াসলি ডেরিভেটিভ করবো যতক্ষণ পর্যন্ত ডেরিভেটিভ করার পরে এক্স এর জায়গায় সি বসালে নিচের পার্টটা নট ইকুয়াল টু 0 না হচ্ছে। এটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ কি একটু বলবি? তাহলে আমার তখনই অ্যান্সারটা ফাইনাইট হবে যখন নিচের পার্টটা নট ইকুয়াল টু 0 আসছে। এবার আমি স্টেপ বাই স্টেপ প্রসিডিওরটা করবো কিভাবে? স্টেপ বাই স্টেপ প্রসিডিওরটা করবো ওপর ফাংশনটা নিচের ফাংশনটাকে ডেরিভেটিভ করে। আচ্ছা, ও বলছে ডেরিভেটিভ কেন করতে হয়, তার অ্যান্সারটা আমি দিয়ে দেবো, চিন্তা করিস না। ঠিক আছে, ও বলছে ডেরিভেটিভ কেন করতে হয়, ঠিক আছে অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি। তাহলে ওপরে যদি ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ করতে 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 ততবার, সাপোজ যদি আমার 4বার ডেরিভেটিভ করতে 4বারই ডেরিভেটিভ করবো, ততক্ষণ পর্যন্ত আমি ডেরিভেটিভ করবো ততক্ষণ পর্যন্ত এক্স এর জায়গায় সি বসালে নিচে নট ইকুয়ালস টু 0 না চলে আসছে। তাহলে কোনো ফাংশনকে ডেরিভেটিভ করার মানে কি? ডেরিভেটিভ করার মানে কি? মানে ডেরিভেটিভ করতে পারিস তবে তাহলেই হবে। আমি ডেরিভেটিভ করছি কেন আমি সেটা বলে দিচ্ছি, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ডেরিভেটিভ কেন করতে হবে তোকে সেটা বলে দিচ্ছি, ওটা নিয়ে ভাবিস না, ওটা আমাকে আমরা ছেড়ে দে। কি বলবো বাবা, বল। স্যার ধরি ওপরের ফাংশনটা 0 এলো না, নিচের ফাংশনটা 0 থাকলো তখন কি করে যাবো? ওরও হবে না। আমি কি বলেছি, অ্যান্সারটা আমাদের ফাইনাইট আসবে। ওপরেরটা নট ইকুয়াল টু 0, নিচেরটা 0 মানে তো আলটিমেটলি ইনফাইনাইট চলে আসছে, মানে আনডিফাইন্ড চলে আসছে। বল বিশাল বাবা কি বলছিস? বলছি স্যার 0/ইনফিনিটি বা ইনফিনিটি/0 এলে তখন কি হবে? 0/ইনফিনিটি? 0/ইনফিনিটি মানে কি? জলদি বল। এটা মানে 0/ইনফিনিটি এটা মানে কি? 0 ইন্টু 1/ইনফিনিটি, 1/ইনফিনিটি মানে কি? 0। তাহলে 0 ইন্টু 0 মানে 0, আর 1/ইনফিনিটি মানে কি? সামথিং বাই ইনফিনিটি মানে তো 0। কোন নাম্বারকে ইনফিনিটি দিয়ে ভাগ করো, অ্যান্সারটা 0 আসে আমাদের, ছোটবেলা থেকে শিখে আসছি আমরা এটা। ঠিক আছে, চল যেটা বলছিলাম, এটা কি পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? আগে বল, এটা কি পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? ওকে, আগে প্রসিডিওরটা ভালো করে বোঝ, দেন কেন হলো সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। ডেরিভেটিভই কেন করলাম আমি এখানে, চিন্তা করার দরকার নেই। আগে প্রসিডিওরটা ভালো করে বোঝো, দেন আমি বোঝাবো যে ডেরিভেটিভটাই কেন করলাম, উপর আর নিচে আমাদের ডেরিভেটিভ কেন করতে হচ্ছে, ওটা আমি বুঝিয়ে দেবো, চিন্তা করো। এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? জলদি বল। প্রসিডিওরটা পুরোপুরি বুঝতে পেরেছিস তো? প্রসিডিওরটা বুঝে গেলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাহলে আমি কি বললাম, ততক্ষণ পর্যন্ত আমি ডেরিভেটিভ করবো যতক্ষণ পর্যন্ত ওপর আর নিচে এক্স এর জায়গায় সি বসালে নিচে নট ইকুয়ালস টু 0 না চলে আসে। আমাদের নিচটাকে নট ইকুয়ালস টু 0 আনতে হবে, গল্প হচ্ছে এটা। তাহলে ততক্ষণ অব্দি ডেরিভেটিভ করি ততক্ষণ পর্যন্ত নিচে নট ইকুয়ালস টু 0 না চলে আসে। যদি একবার ডেরিভেটিভ করে এক্স এর জায়গায় সি বসালে নিচে নট ইকুয়াল টু 0 চলে আসে, থেমে যাবো। যদি দেখি ওপরেও 0 আবার নিচে 0 আসছে, আবার ডেরিভেটিভ করবো। 0/0 ফর্ম থাকলেই বারবার ডেরিভেটিভ করবো, খালি 0/0 না। যদি ইনফিনিটি ফর্ম থাকে তাহলে আমরা সেই জিনিস করবো। এই দুখানা ফর্মের জন্য প্রসিডিওরটা সেম, সেই ওপর আর নিচে ডেরিভেটিভই করতে হবে। বাদ বাকি যে ফর্ম গুলো আছে ওর জন্য প্রসিডিওরটা ডিফারেন্ট। না, নিউমারেটর 0 আর ডিনোমিনেটর নট ইকুয়ালস টু 0, 0/সামথিং মানে কি অ্যান্সারটা 0।
ওপরটা জিরো আসবে না, কোনো সমস্যা নেই। নিচেটা নট ইকুয়াল টু জিরো আসলে ওপরে জিরো, নিচে নট ইকুয়াল টু জিরো, মানে কি জিরো অ্যান্সার। ঠিক আছে, চলো ঠিক আছে ফাইন। যেটা বলেছিলেন প্রত্যেক বুঝতে পারি তো? এবার কোশ্চেনটা হচ্ছে এরকম কেন, ঠিক আছে ওকে। তার জন্য আমরা থিওরি লিখছি, ভালো করে দেখ। হেডিং করবি ইনডিটারমিনেট ফর্ম বলে, হেডিং করবি ইনডিটারমিনেট ফর্ম বলে। ঠিক আছে ওকে। লেখ লেখ indeterminate form, indeterminate forms are, for example, indeterminate forms are, for example, 0 by 0, infinity by infinity, যেটা আমি লিখেছিলাম আর কি। তারপর কি 0 to the power 0, infinity by infinity, infinity to the power infinity, 0 into infinity, infinity minus infinity। ওকে ক্লিয়ার? তাহলে কি বললাম, ইনডিটারমিনেট ফর্মস আর ফর এক্সাম্পল বলে এগুলো। ঠিক আছে ওকে, মানে এই পার্টিকুলার ফর্ম গুলোকে ইনডিটারমিনেট ফর্ম বলা হয়। আর 1 to the power infinity হবে। আচ্ছা 1 to the infinity আমি স্কুলে গেছি, 1 to the power infinity। ঠিক আছে, এবার যেটা আমি বললাম, ঠিক আছে, সেটা কেন হলো সেটা আমি এখানে লিখে দিচ্ছি। থিওরেম বলে হেডিং করবি, থিওরেম বলে হেডিং করবি, লেখ, খুব ভালো করে লিখবি জিনিসটা। লেট লিমিট, আচ্ছা let us consider এভাবে লিখ, let us consider limit x tends to c f of x equals to f of c equals to 0 and limit x tends to c g of x equals to g of c equals to 0. Then limit x tends to c fx by gx, এটা কি 0 by 0 ফর্ম হবে, হ্যাঁ কিনা জলদি বলো। এটা কি 0 by 0 ফর্ম হবে, অ্যান্সারটা হ্যাঁ কিনা বলবে একটু। ঠিক আছে, যদি এই দুখানা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে এটা কি 0 by 0 ফর্ম হবে, অ্যান্সারটা হ্যাঁ কিনা বলবে, জলদি বলো। x tends to c fx by gx, এটা 0 by 0 ফর্ম হচ্ছে। ওপর x এর জায়গায় c বসালে fc মানে 0, নিচেও 0। ঠিক আছে, এবার 0 by 0 ফর্ম হোক না, আমাদের অ্যান্সারটা ফাইনাইট আসবে তো। তাহলে কিভাবে ফাইনাইট এনেছিলাম, প্রসিডিউরটা কি ছিল? প্রসিডিউরটা ছিল তুমি ওপর আর নিচে ডেরিভেটিভ করে দাও। তাহলে f এর ডেরিভেটিভ করলাম, এটা যতইবার ডেরিভেটিভ করা প্রত্যেকবারে তো 0 by 0 না, বুঝতে পারলো না কি বললি? মানে যতবারই ডেরিভেটিভ করা হোক না কেন তাহলে তো প্রত্যেকবারই 0 by 0 আসবে। না কে বলেছে তোকে এটা? কেন এটা কেন? এটাতে fx তাহলে f ডবল fx, তাই নাকি? এরকম হয় ব্যাপারটা, দেখি তো এটা হয় কিনা। এটার ক্ষেত্রে বলছি, অন্য কোনো ক্ষেত্রে বলছি। x স্কোয়ার মাইনাস 1 f of x, ঠিক আছে, x স্কোয়ার মাইনাস 1 লিমিট x টেন্ডস টু 1 f of x, এটা মানে কি f of 1, এটা 0 হ্যাঁ কিনা একটু বলবি। এটা 0 হবে? না, হবে না 0, x এর জায়গায় 1 বসালে 1 minus 1 0 হবে না? ও হ্যাঁ 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 0 হবে। ঠিক আছে ওকে, তোর কথা অনুযায়ী তো এটাও 0 হওয়ার কথা। এটা মানে কি, লিমিট x টেন্ডস টু 1 f dash 1, এবার fx যদি এটা, তাহলে f dash x টা কত বল, ডেরিভেটিভ গুলো কত আসছে, 2x আসছে। এবার f dash x এর জায়গায় 1 বসালে আনসারটা কি আসবে, 2 হবে না? তাহলে 0 কোথায় এলো? এটা আবার কি ধরনের কথা, যে fx যদি x টেন্ডস টু 1 এর জন্য 0 হয় তাহলে f dash x টাও x টেন্ডস টু 1 এর জন্য 0 হবে, এটা কোনো কথা নেই। বুঝতে পারলি আমি কি বললাম বিদিশা, নাকি মাথার উপর দিয়ে গেল? বুঝেছি। এটা বুঝেছিস কি নাকি? আর কি এই প্রবলেমটা ছিল, বিদিশার প্রবলেম ছিল যে লিমিট x টেন্ডস টু 1 f of x যদি 0 হয় তাহলে তো লিমিট x টেন্ডস টু 1 f dash x টাও 0 হবে, f ডবল dash x টাও 0 হবে, f ট্রিপল dash x টাও 0 হবে। মানে ও সিম্পলি না এটাকে ডেরিভেটিভ করছিল বারবার, ও এখানে ডেরিভেটিভ করছিল, ও এখানে ডেরিভেটিভ করে x টাকে f dash x করেছে, এখানে 0 কে ডেরিভেটিভ করে 0 লিখেছে, আবার f ডবল dash x করেছে, এখানে 0 কে ডেরিভেটিভ করে 0 লিখেছে। ওটা তো হয় না জিনিসটা।
তোকে একটা এক্সাম্পল দিয়ে দেখাবো যে এফ অফ এক্স আছে এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, লিমিট এক্স টেন্ডস টু 1 করলে এফ অফ এক্সটা 0 হয়ে যাচ্ছে। বাট আমি যদি এফ এক্সটাকে ডেরিভেটিভ করে লিমিট এক্স টেন্ডস টু 1 করি তাহলে কি 0 আসছে অ্যানসারটা? না। এই প্রত্যেকে বুঝতে পারলি তাহলে আমি কি বলছি? তাকে মাথার উপর দিয়ে গেল। সবাই আমাকে রেসপন্স কর কিন্তু বাবা, বুঝতে পারলি জিনিসটা আমি কি বললাম? এই প্রবলেমটা কিন্তু অনেকেরই হতে পারে, ও যেটা বললো। ঠিক আছে, চলো খুব ভালো কথা, যেটা বলছি না। এবার এল হসপিটাল রুল প্রসিডিউরটা কি বলেছে? এল হসপিটাল রুল প্রসিডিউরটা বলেছে যদি ওপরে 0 নিচে 0 থাকে তাহলে কি করো? তাহলে তুমি ওপরে আর নিচে ডেরিভেটিভ করো। ডেরিভেটিভ করার পরে এক্স এর জায়গাতে কি বসাতে বলেছে? জলদি বল। ডেরিভেটিভ করে এক্স এর জায়গাতে কি বসাতে বলেছে বল, জলদি বল। সি বসাতে বলেছে। তাহলে এই থিওরেমটা বলছে এর অ্যান্সারটা এটা হবে। আমি প্রসিডিউরটা এটাই বলেছি না? জলদি বলার চেষ্টা কর। where g dash c not equals to d, where we consider এটা একটু ক্রিটিক্যাল বাবা, বাট ভালো করে বুঝতে পারবি। এইসব তোদের জিনিস না, ঠিক আছে? এগুলো সেকেন্ড সেমিস্টারের রিয়েল অ্যানালিসিস জিনিস, বাট তোরা বুঝতে পারবি। আমি এমন ভাবে তোরা বুঝতে পারবি কি বলার চেষ্টা করছি আমি। আগে বল তোরা এই জিনিসটা বুঝতে পারলি কিনা। আমাদের এল হসপিটাল রুল কি দাবি করেছিল? এল হসপিটাল রুল দাবি করেছিল যে যদি লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স বাই জি এক্স যদি 0/0 চলে আসে তাহলে তুমি ওপরে ডেরিভেটিভ করো, নিচে ডেরিভেটিভ করো। ডেরিভেটিভ করার পরে এক্স এর জায়গায় সি বসিয়ে দাও। যদি নিচে নট ইকুয়াল টু 0 চলে আসে তাহলে থেমে যাও। এবার আমি এই থিওরিতে ধরে নিয়েছি যে জি ড্যাশ সিটা 0, মানে সরি নট ইকুয়াল টু 0। তাহলে এটা তো 0/0 ছিল, ওপরেও 0 ছিল, নিচেও 0 ছিল। তো আমি ডেরিভেটিভ করেছি ওপর আর নিচে। তারপর আমি যেই এক্স এর জায়গাতে সি বসিয়েছি, যেহেতু জি ড্যাশ সি কে আমি নট ইকুয়াল টু 0 ধরে নিয়েছি, তাহলে এরপরে কি আমি আর ফার্দার ডেরিভেটিভ করবো? হ্যাঁ কি একটু বল। এরপরে কি আমি আর ফার্দার ডেরিভেটিভ করবো? জলদি রেসপন্স করো। না স্যার, না করবো না, ঠিক আছে। এবার যদি আমি জি ড্যাশ সিটাকে নট ইকুয়াল টু 0 না ধরতাম, যদি আমি ধরতাম যে জি ড্যাশ সিটা হচ্ছে 0, তাহলে কি আমি এরপরে আবার ডেরিভেটিভ করতাম, ওপরে এফ ডবল ড্যাশ নিচে জি ডবল ড্যাশ করতাম। বাট আমাদের কোশ্চেনটা কি? আমাদের কোশ্চেন তো কতবার ডেরিভেটিভ করছি, 3 বার না 4 বার না 5 বার না 6 বার, সেটা না। আমাদের কোশ্চেনটা হচ্ছে আমি ডেরিভেটিভ কেন করছি, এটার অ্যান্সারটা এরকম কেন? লিমিট এক্স টেন্ডস টু সি এফ এক্স বাই জি এক্স এর অ্যান্সারটা কেন ডেরিভেটিভ দিয়ে আসছে? ডেরিভেটিভটা হলো কেন? তাই তো আমাদের অ্যান্সার না, কোশ্চেন না। হ্যাঁ কি একটা বলবে কতবার ডেরিভেটিভ করছি, ওটা তো আমাদের কোশ্চেন না। আমাদের কোশ্চেনটা হচ্ছে এটা ইকুয়ালস টু এটা কেন? কেন আমি ওপরের নিচে ডেরিভেটিভ করে এক্স এর জায়গাতে সি বসিয়ে চেক করছি? যতক্ষণ পর্যন্ত নিচে 0 না আসছে আমি ততক্ষণ পর্যন্ত ডেরিভেটিভ করে যাচ্ছি। আমাদের ওটা কোশ্চেন তো। হ্যাঁ কিনা একটু বলবি। তোদের কি এটা কোশ্চেন যে আমি কতবার ডেরিভেটিভ করবো, নাকি এটা কোশ্চেন যে আমি ডেরিভেটিভটাই বা কেন করবো? ব্যাপারটা বুঝতে পারলে আমি কি বলার চেষ্টা করছি? তাহলে এখানে আমি একবার ডেরিভেটিভ করে কেন অ্যান্সারটা লিখে দিয়েছি, কেন এর অ্যান্সারটা এটা লিখেছি? আমি কি এক্ষুনি কি বলেছিলাম যে ততক্ষণ পর্যন্ত ডেরিভেটিভ করবো যতক্ষণ পর্যন্ত নিচে নট ইকুয়াল টু 0 না চলে আসে। এটা একবার ডেরিভেটিভে নাও হতে পারে, হয়তো আমার 3 বার বা 4 বার ডেরিভেটিভ করতে হলো। হয়তো আমার এই অঙ্কের অ্যান্সারটা এরকম এলো, এফ 4টে ডেরিভেটিভ সি বাই জি 4 ডেরিভেটিভ সি। হ্যাঁ, 4 নম্বর ডেরিভেটিভে গিয়েই সি বসিয়ে নট ইকুয়াল টু 0 এসছে বলেই আমি থেমেছি এখানে। সবসময় কিন্তু একবার ডেরিভেটিভ করে এক্স এর জায়গাতে সি বসিয়ে আমি অ্যান্সার লিখে দেবো না। আমি ততক্ষণ অব্দি ডেরিভেটিভ করবো যতক্ষণ পর্যন্ত নিচে যে ডিনোমিনেটরটা আছে সেখানে এক্স এর জায়গায় সি বসিয়ে 0 না নট ইকুয়াল টু 0 না আসে। তাহলে এখানে আমি ধরে নিয়েছি যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাই জি এর নট ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু সি বসালে। ওই জন্য আমাদের অ্যান্সারটা এসছে। ব্যাপারটা বুঝতে পারলাম কি বলার চেষ্টা করছি? হ্যাঁ কিনা একটু বলবি। আমি যদি এই থিওরিতেই এরকম লিখতাম যে জি ড্যাশ সি ইকুয়ালস টু 0, এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0 আর জি ডবল ড্যাশ সি নট ইকুয়ালস টু 0, তাহলে বলতে এর অ্যান্সারটা কি আসতো? তাহলে বলে অ্যান্সারটা কি আসতো? আমি যদি এই কন্ডিশনটা নিতাম ইনস্টেড অফ দিস, আমি যদি এই কন্ডিশনটা নিতাম তাহলে আমাকে বল যে এর অ্যান্সারটা কি আসতো? Sir, F double dash C by G double এফ dash. ডবল ড্যাশ সি বাই জি ডবল ড্যাশ সি। কেন? বিকজ আমি তো ধরে নিয়েছি, আমি তো এখানে ধরেছি কি যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দুটোও 0। তাহলে এর পরের স্টেপে কি করতাম বল? লিমিট এক্স টেন্ডস টু সি এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স। এখানে এক্স জায়গায় সি বসলে এফ ড্যাশ সি মানে 0, জি ড্যাশ সি মানে 0। তাহলে আবার তো 0/0 আসছে যেটা তোর উপরে হয়েছে, তাহলে আবার ডেরিভেটিভ করছি। তাহলে লিমিট এক্স টেন্ডস টু সি এফ ডবল ড্যাশ সি বাই জি ডবল ড্যাশ সি। এবার যেহেতু জি ডবল ড্যাশ সি নট ইকুয়াল টু 0 আমি ধরে নিয়েছি থিওরিতে,
ওই জন্য এটা আমাদের অ্যান্সার, সরি এটা আমাদের অ্যান্সার হবে এফ ডবল ড্যাশ সি বাই জি ডবল ড্যাশ সি। আমি কি বোঝাতে পারলাম? একটু কমপ্লিকেটেড বাট কিন্তু খুব ইন্টারেস্টিং, ঠিক আছে ওকে। বাট যেহেতু আমি এই থিওরিতে ধরে নিয়েছি যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাই নট ইকুয়ালস টু 0, তো ওই জন্য আমি আর একবার ডেরিভেটিভের উপরে যাইনি। বাট আমার কোশ্চেনটা কতবার ডেরিভেটিভ করছে ওটা না, আমার কোশ্চেনটা হচ্ছে আমি ডেরিভেটিভটা কেন করছি। প্রত্যেকের কাছে কি এটা ক্রিস্টাল ক্লিয়ার নাকি মাথার উপর দিয়ে গেছে? প্রত্যেকের কাছে কি এটা ক্রিস্টাল ক্লিয়ার হলো নাকি এটা মাথার উপর দিয়ে গেল? সবাই বুঝতে পেরেছিস তো বাবা? এটা আমাকে জাস্ট এটুকুনি বলে দে। তোদের কারো একবার ডেরিভেটিভ বা দুবার ডেরিভেটিভ নিয়ে কোশ্চেন নেই তো? যে একবার কেন করলে, দুবার কেন করলে? তুমি এক্ষুনি বললে যে তুমি যতবার ইচ্ছে ডেরিভেটিভ করতে পারো, 0 আসছে না। তোদের এটা নিয়ে ডেরিভেটিভ নিয়ে কেন কোনো কোশ্চেন নেই তো? কারণ কোশ্চেন থাকলে এক্ষুনি বলা আমাকে। তার মানে আমাদের কোশ্চেনটা হচ্ছে এটা নিয়ে, তার কোশ্চেনটা হচ্ছে এটা নিয়ে, মানে যে ডেরিভেটিভ কেন বললাম। তো আমি ওটাই প্রুভ করে দেখাবো যে এটা ইকুয়ালস টু এটা কেন হলো, এটা ইকুয়ালস টু এটা কেন হয়, আমি এটা প্রুভ করে দেখাবো। ঠিক আছে ওকে, চলো প্রুফটা আমি করছি এখানে। একটাই প্রুভ করে দেখাবো, সব প্রুফ কিন্তু করবো না আমি এখানে। প্রুফ আসে না আমার পরীক্ষায় প্রুফ। ঠিক আছে, খুব ভালো করে বলছে চলো জিনিসটা ওকে। আমাকে বল যে এফ ড্যাশ সি এর ফর্মুলা কি, ডেরিভেটিভের ফর্মুলা কি? ডেরিভেটিভের ফর্মুলাটা এরকম না, লিমিট এক্সটেন্ডস টু সি, এটা কিন্তু একদম 11-12 এর জিনিস। এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি। আগে বল এটা জানিস কি জানিস না? এফ ড্যাশ সি মানে লিমিট এক্সটেন্ডস টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি। তোরা জানিস হ্যাঁ কিনা অনেস্টলি বল, না হলে আমি এক্ষুনি এসএনদের বইটা তোদের খুলে দেখাচ্ছি, নো প্রবলেম। আমি এক্ষুনি তোদের এসএনদের বইটা খুলে দেখিয়ে দেবো যে কত নম্বর পাতায় আছে। ক্লাস 12 এর জিনিস এটা, ক্লাস 12 ক্লাস 11 এর জিনিস, ডেরিভেটিভের জিনিস এটা। তাহলে এফ ড্যাশ সি মানে এটা মানে কি, যে কোনো ফাংশনের সি পয়েন্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, এটা মানে কি লিমিট এক্সটেন্ডস টু সি এফ এক্স মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি। ঠিক আছে ওকে। এবার এফ সি মানে তো আমাদের 0 বলে দিচ্ছে, তাই এই এফ সি মানে 0 বলেছে, তাহলে এফ সি যদি 0 হয় তাহলে এটা আমাদের কি হয়ে যাবে একটু বল? যেহেতু এফ সি ইকুয়ালস টু 0, সেম ভাবে জি ড্যাশ সি লিমিট এক্সটেন্ডস টু সি এফ এক্স, সরি এফ এক্স কেন, জি এক্স মাইনাস জিসি বাই এক্স মাইনাস সি। ঠিক আছে ওকে। জিসিটা তো 0 আমাদের, তাহলে অ্যান্সারটা কি হয়ে গেল বল? ঠিক আছে ওকে, ক্লিয়ার তো? আচ্ছা এবার যদি তুই এটাকে, এটা তো এফ ড্যাশ সি, এটা জি ড্যাশ সি, তুই যদি এফ ড্যাশ সি আর জি ড্যাশ সিটাকে ভাগ করে দিস তাহলে কি হবে? তুই যদি এই দুখানা ইকুয়েশনকে ভাগ করিস তাহলে কি হবে? নাও এফ ড্যাশ সি বাই জি ড্যাশ সিটা কি হচ্ছে? লিমিট এক্সটেন্ডস টু সি এফ এক্স বাই এক্স মাইনাস সি বাই লিমিট এক্সটেন্ডস টু সি জি এক্স বাই এক্স মাইনাস সি। এবার আমাকে বলো ওপর আর নিচে যদি লিমিটটা সেম থাকে তাহলে কি আমি একবারে লিখি নাকি দুবারে লিখি? ওপরে একবারে। একবারে লিখি, তাহলে এটাকে আমি একবারে লিখতে পারছি না, লিমিট এক্সটেন্ডস টু সি এফ এক্স বাই এক্স মাইনাস সি বাই জি এক্স বাই এক্স মাইনাস। এই এক্স মাইনাস সিটা কেটে যাবে না, তাহলে কি পড়ে থাকবে না? এটা মানে কি? তাহলে বুঝতে পারি যে ডেরিভেটিভ কেন করা হয়, তাহলে বুঝতে পারি যে এর অ্যান্সারটা উপর নিচে ডেরিভেটিভ করে এক্স এর জায়গায় সি বসিয়ে কেন আসে। এটা কি বোঝা গেল নাকি মাথার উপর দিয়ে গেল? এটা এটা কিন্তু কোনোদিন আসবে না পরীক্ষায়, জাস্ট আমি এমনি করে দিলাম। সবাই বল বুঝতে পারলি কিনা এটা? এবার বুঝতে পারি যে উপর নিচে ডেরিভেটিভ করে কেন আসে, আমি তো প্রুফ করে তোকে দেখিয়ে দিলাম এক্ষুনি। বুঝতে পারলে বাবা? এটা মাথার উপর দিয়ে যায়নি তো, পুরোপুরি বোঝা গেছে জিনিসটা? খুব ভালো, ঠিক আছে। আমি একটাই প্রুফ করাবো, কিন্তু বাদ বাকি ইন্ডিয়ান ফর্মে কিন্তু প্রুফগুলো আমি করাবো না, দরকার নেই বেকার বেকার করার। যেভাবে করবো সেভাবে করবি, ঠিক আছে? চল তাহলে এবার কিছু অঙ্ক করা যাক। सर হ্যাঁ বল। सर प्रूफ दिखाइए ना। প্রুফ
दिखाऊंगा ना, ये है प्रूफ। পিকনিকের জন্য আয়োজন করা হচ্ছে এখন। খারাপ লাগছে যে ফার্স্ট সেমিস্টারের লোকরা পিকনিকে নেই, এটা বড় খারাপ লাগার বিষয়। বাট অলরেডি আমাদের 150 জন হয়ে গেছে, আর 21 তারিখের দিকে ভাবা হচ্ছে পিকনিকটা করার। তোমরা যখন আবার থার্ড সেমিস্টারে উঠবে তখন তোমরা যাবে পিকনিকে, এবার আর নিয়ে যাওয়া গেল না। ফাইনাল হয়েছে, তাই কিছু করার নেই। ভাষা দিবসটাই हम लोग को भी लेके चलिए। হ্যাঁ তো হ্যাঁ, ও বাংলা গানে ডান্স করবো, রবীন্দ্রনাথের গানে এমন নেচে দেবো না, জানেই না। हम लोग को भी लेके चलिए। अरे कैसे लेके जाए, तुम लोगों को तो एक वीक बाद एग्जाम है, तुम लोगों के मम्मी डैडी आकर कंप्लेन करेंगे कि बच्चे लोग बिगड़ गए। টিউটোরিয়ালে CC1 এর কি বলছিস? কলেজে স্যার মেরে দিয়েছে CC1 এর টিউটোরিয়ালে। তোদের কোন কলেজ বিশাল? মহারাজা মনীন্দ্রচন্দ্র। এই মনীন্দ্রতে কজন স্টুডেন্ট আছে? অনেকজন স্টুডেন্ট আছে কিন্তু এখানে পড়ে মাত্র 3 জন আপনার কাছে। মানে আমার কাছে বাদ দে, তবে ওখানে অনেকজন স্টুডেন্ট আছে তো। হ্যাঁ স্যার। সিসি মানে কি করেছে মনীন্দ্রতে? ওই তো স্যার মানে যেগুলো মানে সিলেবাসে নেই সেগুলো, মানে সিলেবাসে নেই বলতে যেগুলো পড়ায়নি সেইগুলো দিয়ে দিয়েছে। ও বাদ দে, ইগনোর করে। ও ফার্স্ট সেমিস্টারেই করবে, নাম্বার খারাপ দেয় না মনীন্দ্র কলেজে, নাম্বার খারাপ দেয় না তো। এমনি রেজাল্ট মনীন্দ্র কলেজে পড়েছে, এ কি ভালো নাম্বার দেয়? এই ভালো নাম্বার দেয়, ওটা নিয়ে চিন্তা করিস না, ঠিক আছে? ওরও ম্যাথামেটিক্স অনার্স ছিল, মনীন্দ্রতে পড়েছে, ও বলছে ভালো নাম্বার দেয়, তো কোনো চাপ নেই। সৌমিত্র স্যার আছে, তো নাম্বার দিয়ে দেবে। সৌমিত্র স্যার একজন আছে, সৌমিত্র খাঁ তো না, ও মুখোপাধ্যায় বই লেখে, হ্যাঁ উনি ইয়ে ভালো, নাম্বার ঠিক দিয়ে দেবে। ডেফিনেশন লিখতে দিয়েছিল, যা দেবে দিক, ঠিক আছে? ওকে, অকাজের প্রচুর জিনিস দেবে। ম্যাম তো আচ্ছা, যাই হোক নাম্বার ভালো দিয়ে দেবে। 30-এর উপরে দেয় তো নাম্বার নাকি? 30-এর উপরে দেয় 35, ব্যাস, তাহলে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা তাহলে এটা অঙ্ক করা যাক, চলো এই খুশিতে একটা অঙ্ক করে নি, চলো 30-31 পাবে যখন একটা অঙ্ক হয়ে যাক। নিজেরা বলবে যে কিভাবে করবে অঙ্কটা। কোশ্চেন, evaluate limit x tends to 0 1 minus cos x by log 1 plus x, ঠিক আছে? 1 minus cos x by log 1 plus x। বল এবার কি হবে এটা? আগে বলে এটা 0/0 ফর্মে আসছে কিনা, আগে বলে এটা ইন্ডিটারমিনেট ফর্ম। হ্যাঁ স্যার 0/0 0/0 ফর্মে আসছে। উপরে cos 0 মানে 1, x এর জায়গায় 0 বসা, 1 minus 1 মানে 0, আর নিচে log 1 Zero। আন্ডার, তাহলে কি 0/0 ফর্ম? তাহলে তো কোনো প্রবলেমই নেই। গিভেন এভাবে লিখবি জিনিসটা, গিভেন লিমিট x tends to 0 1 minus cos x by log 1 plus x, পাশে লিখবি 0/0 ফর্ম। ঠিক আছে, ওকে। তাহলে আমি কি করতে বলেছি? এখনই প্রুফটা করলাম কি করতে, এমনি বল এবার কি করতে হবে? এরপর আমাকে 0/0 স্যার ডিফারেন্সিয়েশন করে দিন উপরে। ডেরিভেটিভ করতে হবে। এটা হচ্ছে f of x, এটা হচ্ছে gx, তো উপর নিচে ডেরিভেটিভ করতে বলছে। ততক্ষণ ডেরিভেটিভ করতে বলছে তখন পর্যন্ত নিচে x এর জায়গায় 0 বসালে not equals to 0 না চলে আসে। তাহলে লিমিট x tends to 0, এটা হচ্ছে sin x by 1/1 plus x, মালটা উপরে উঠে যাবে, নিচে অটোমেটিকলি নট ইকুয়াল টু 0 চলে আসে, বসানোর কোনো দরকারই নেই। এটা উঠে গেলে 1 plus x by sin x, নিচে কিছু নেই মানে 1 আছে, মানে কি নট ইকুয়াল টু 0। এমনিতে x এর জায়গায় 0 না বসেই তো নট ইকুয়াল টু 0 চলে এসেছে। এর অ্যান্সারটা কি 0, x এর জায়গায় 0 বসে, তাহলে 1 plus 0 মানে কি 1, এখানে sin 0 মানে কি 0, তাহলে অ্যান্সার উইল বি 0। বোঝা গেল কি? এটা জলদি বলো, বোঝা গেল কিনা? এটা জলদি বলো ফার্স্ট। স্যার এতে হসপিটাল স্কুল লিখতে হয় না? এক মিনিট ভুল করলে কোনো জায়গাতে, তারা cos x হচ্ছে আমাদের মাইনাস sin x, তাই না? cos x করে মাইনাস sin x, ঠিকই তো আছে, মাইনাস মাইনাস প্লাস হবে। মাইনাস প্লাস হয়ে স্যার গেল। ঠিকই তো আছে।
এক্স টেন্স টু জিরো বলেছিল তো এখানে, এক্স টেন্স টু জিরো বলেছিল এখানে। আচ্ছা এই অঙ্কটা না বইতে ভুল করেছে, বইতে না এটা এক্স ইন্টু, মানে বইতে কোশ্চেনটা ভুল আছে, সলিউশনে কি আমার অন্য কিছু দিয়েছে। অ্যাকচুয়ালি বইতে কোশ্চেনটা আছে এটা, বাট বইতে একটা সলিউশন করেছে এই অঙ্কটা। কি বোকা বোকা দেখ, 1 মাইনাস কস এক্স বাই এক্স ইন্টু লগ 1 প্লাস এক্স, বইতে সলিউশন করেছে এই অঙ্কটার, বাট বইতে কোশ্চেন দিয়েছে দেখ এই অঙ্কটা। এটা যাদের কাছে বই আছে একবার খুলে দেখ, পেজ নম্বর 217। আর আনসারুল ইসলামের বইটা তো হ্যাঁ ওখানে পেজ নম্বর ঠিক আছে, পেজ নাম্বার 217 একবার দেখ। অঙ্ক দিয়েছে, কোশ্চেন দিয়েছে এই অঙ্কটা, বাট সলিউশন করেছে দেখ এই অঙ্কটা। তো বোকা বোকা হয়ে গেছে ব্যাপারটা একটু, ঠিক আছে বাদ দাও, ঠিক আছে কোনো সমস্যা নেই, এটা করে নেবে পারলে, এটা করে নাও করি, যদি সমস্যা থাকে এটা করে নাও। দেখো আনসারটা কি আসছে, এটা জব করে করতো ফিরত তো ওপর নিচে ডেরিভেটিভ, দেখ আনসারটা কি আসছে, জলদি কর ফার্স্ট। জলদি কর ফার্স্ট। এর অ্যান্সারটা কি আসবে? জিরোই তো হবে। জিরো হবে নাকি, দেখ ভালো করে একটু। লিমিট এক্স ওটা টেন্ডস টু এক্স জিরো, না এন হয়। উপরে sin x বাই x ইনটু log 1 প্লাস x, তাহলে x কে রেখে log 1 প্লাস x এর ডেরিভেটিভ মানে x বাই 1 প্লাস x, তারপর log 1 প্লাস x কে রেখে x এর ডেরিভেটিভ মানে কি log 1 প্লাস x। ঠিক আছে ওকে, দেখতে না 0 বাই 0 ফর্ম এসছে কিনা। আচ্ছা দাঁড়া, আগে 1 প্লাস x টাকে উপরে উঠিয়ে দিই, 1 প্লাস x ইনটু sin x বাই x প্লাস 1 প্লাস x log 1 প্লাস x। এবার দেখো 0 বাই 0 ফর্ম এসছে কিনা, একবার Yes, ডেরিভেটিভ ওপর নিচে একবার ডেরিভেটিভ করে দিয়েছি, তাও কি 0 বাই 0 ফর্ম এখনো আছে নাকি নেই? ওপরে x এর জায়গায় 0 বসা, sin 0 ইনটু 1 মানে কি 0, নিচে x এর জায়গায় 0 বসা, x এর জায়গায় 0 বসালে 0, এখানে log 1 কত হবে 0, তাহলে কি 0 বাই 0 ফর্ম চলে এসেছে। ঠিক আছে ওকে, তাহলে কি করবো, 0 বাই 0 ফর্ম চলে এলে আবার ডেরিভেটিভ হবে, যতক্ষণ পর্যন্ত ডেরিভেটিভ যতক্ষণ পর্যন্ত নিচে x এর জায়গায় 0 বসালে নট ইকুয়াল টু 0 না চলে আসে, নিচে তো 0 চলে এসেছে, উপরে 0 নিচেও 0, আবার ডেরিভেটিভ। তাহলে এটা কত হয়ে যাবে, লিমিট x টেন্ডস টু 0, এটা কত হচ্ছে 1 প্লাস x ইনটু cos x প্লাস sin x বাই 1 প্লাস এটা কি 1 প্লাস x কে রেখে log 1 প্লাস x এর ডেরিভেটিভ, তাহলে 1 প্লাস x বাই 1 প্লাস x মানে 1 প্লাস log 1 প্লাস x। এবার দেখতো 0 বাই 0 ফর্ম আসছে কিনা, আবার ওপর নিচে ডেরিভেটিভ করেছি আমি। এবার দেখতো নিচে x এর জায়গায় 0 বসালে 0 আসছে কিনা, নিচটাকে দেখ x এর জায়গায় 0 বসালে 0 আসছে কিনা, আসছে না, তাহলে নিচে x এর জায়গায় 0 বসালে 0 আসছে না, এবার তাহলে উপরে তুই বেজি যাক বসা, উপরে x এর জায়গায় 0 বসালে 1, এখানে cos 0 মানে 1, sin 0 মানে 0, তাহলে 1 প্লাস 0 ইন্টু 1 প্লাস 0 বাই 1 প্লাস 1 প্লাস 0, তাহলে অ্যান্সারটা কত হচ্ছে 1/2। বুঝতে পারলি অঙ্কটা, হ্যাঁ কিনা বলবি ফার্স্ট। অঙ্কটা প্রত্যেকে বুঝতে পারলে, অঙ্কটা ইচ এন্ড এভরিওয়ান বুঝতে পেরেছো, কোনো প্রবলেম নেই। স্যার স্যার বলছি এখানে এল হসপিটালস রুম লিখতে হয় না? লিখতে পারিস নাও লিখতে পারিস, ঠিক আছে ওকে, পাশে একবার লিখে দিবি, পাশে যেখানে তুই 0 বাই 0 আছে এর নিচে লিখে দিতে হয় মাঝে মাঝে যে ইউজিং এল হসপিটাল, বাট তুই না লিখলেও হবে, ওটা কিন্তু মার্কস কাটবে না, উনি 11-12 মার্কস কাটতো, এখন মার্কস কাটবে না। কি হবে যে 0/0 ফর্ম বা ইনফিনিটি বাই পাশে 0 বাই 0 ফর্ম লিখে দিবি, ঠিক আছে ওকে, পাশে 0 বাই 0 ফর্মটা মেনশন করে দিবি, বাট তারপর ইউজিং এল হসপিটাল না বললেও চলে, নো প্রবলেম, ঠিক আছে ওকে, ক্লিয়ার সবার কাছে। চলো এবার একটু ভালো অঙ্ক করি, যেগুলো আমাদের পরীক্ষাতে এসেছিল সেরকম টাইপের অঙ্ক একটু করা যাক, ঠিক আছে। এটা দেখ কি বলছে দেখ ওটা, বলছে কোশ্চেনটা দেখ, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ
find the value of a comma b comma c such that value of limit x tends to 0 a e to the power x minus b cos x plus c e to the power minus x by x into sin x is 2 বলছে abc এর মান বের করো abc এর মান বের করো যার জন্য এই যে লিমিটটা আছে উপরে f of x নিচে কি g of x ঠিক আছে যার জন্য এই লিমিটটা যেটা আছে ওর অ্যানসারটা 2 হয় এবার 2 ফুই গুলি মার এই লিমিটের অ্যানসারটা ফাইনাইট হয়েছে তো জলদি রেসপন্স করো এই লিমিটের অ্যানসারটা ফাইনাইট হয়েছে তো ফার্স্ট রেসপন্স করো একটু ফাইনাইট হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই বলছে তোমাকে এবিসি ভ্যালু বের করতে হবে ঠিক আছে ওকে এবার অ্যানসারটা ভালো করে ফলো করবি ঠিক আছে ওকে গিভেন এটা জায়গাটা খুব ভালো করে ফলো কর গিভেন আচ্ছা নাও বলে স্টার্ট কর নাও লিমিট এক্সটেন্স টু আমি লিমিট নিয়ে স্টার্ট করছি a to the power x minus b cos x plus c to the power minus x by x sin x এবার এর অ্যানসারটা হচ্ছে আমাদের 2 তুই যদি ডাইরেক্ট x এর জায়গায় 0 বসিয়ে দিস তাহলে বলতো ওপরের নিচে কি আসছে ডাইরেক্ট x এর জায়গায় 0 বসা স্যার উপরে আসবে a minus b উপরে আসবে plus a c minus b plus c x এর জায়গায় 0 বসিয়ে a to the power 0 মানে 1 মানে a minus b cos 0 মানে 1 মানে কি b plus c তাহলে উপরে a minus b plus c আসছে আর নিচে 0 আসছে ঠিক আছে এবার দেখ উপরে a minus b plus c টা যদি not equals to 0 হয় তাহলে কি এর অ্যানসারটা কোনোদিন ফাইনাইট হতে পারে না যদি ওপরে তো আমাদের a minus b plus c আসছে না নিচে আমাদের 0 আসছে ঠিক আছে ওকে ওপরটা যা কিছু হতে পারে ওপরটা 0 হতে পারে বা not equal to 0 হতে পারে ওপরটা যদি not equals to 0 হয় তাহলে কি not equal to 0 by 0 এটা কোনোদিন আমাদের ফাইনাইট হতে পারে কোনোদিন পসিবল আছে মানে ফাইনাইট হওয়ার এটা তাহলে নিচে 0 তাহলে একমাত্র ফাইনাইট হওয়ার পসিবিলিটি কখন হবে যখন ওপরটা কি হবে ওপরটা যদি not equals to 0 হয় দেখ নিচে 0 মানে এমনিতেই কেস খেয়ে গেছিস নিচে 0 মানে এমনি কেস খেয়ে গেছিস তো ওপরটা যদি আবার এক্সট্রা not equals to 0 হয় তাহলে তুই ডেফিনেটলি ধরে রাখ যে তোর অ্যানসারটা কোনোদিনই ফাইনাইট হবে না আর যাই হোক যাক না কেন তাহলে পুরো অ্যানসারটা ফাইনাইট হওয়ার জন্য ওপরে মানে a minus b plus c টাকে কি হতে হবে জলদি বল ফার্স্ট 0 হতে হবে বিকজ 0 by 0 ফর্ম না হলে ফাইনাইট আসার কোনো গল্পই নেই আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে যে এই লিমিটটা ফাইনাইট হতে গেলে যেহেতু নিচে 0 এসছে যেহেতু নিচে তুই x এর জায়গায় 0 বসালে 0 চলে আসছে তাহলে ওপরেরটাকেও ডেফিনেটলি 0 হতে হবে যদি 0 by 0 ফর্ম না আসে তাহলে ফাইনাইট হওয়ার কোনো গল্পই নেই ঠিক আছে নিচে 0 মানে তুই এমনি কেস খেয়ে গেছিস তার সাথে যদি ওপরটা আবার not equals to 0 হয় তাহলে ওপরটা নাম 0 নিচেরটা 0 অ্যান্সারটা ইনফাইনাইট মানে আনডিফাইন্ড যা বলতে পারিস তুই এখানে আলটিমেটলি ঠিক আছে আলটিমেটলি আনডিফাইন্ডই হয় বাট এখানে ইনফিনিটি বলছি আমি যেহেতু অ্যান্সারটা ফাইনাইট তাহলে শিওরলি ওপরটা 0ই হবে এটুকুনি কি প্রত্যেকে বুঝতে পারলি নাকি মাথার উপর দিয়ে গেল এটা কি পুরোপুরি বুঝতে পারলি এটাকে 1 নম্বর নাম দিলাম এটা কি পুরোপুরি বুঝতে পারলি প্রত্যেকে কি এই জায়গাটা বুঝতে পারছিস কেউ না বুঝতে পারলে কিন্তু বলে বুঝিয়ে দেবো এটা কি পুরোপুরি বুঝতে পারলি কেউ অনেকে রিপ্লাই করছে না মানে সেটা পুরো বাম্বু খেয়ে গেছে বিশালের মনে ভালোবাসা বহু জেগে উঠেছে যে বিশালেরই তো স্ট্যাটাস দেখলাম এক বাত कहूं तुझसे तू पास जो है तो मेरे তুই দিছিস না বিশাল सीने से तेरे सर को लगा के হ্যাঁ স্যার হ্যাঁ सुनता रहूं नाम अपना তোমার হচ্ছে তুমি অফলাইন ক্লাসে আসো তোমার सीने से আমি সার লাগাচ্ছি তোমার দাঁড়াও सीने से तेरे सर को लगा के এবার এটা শুনে সবাই আমাকে স্ট্যাটাস থেকে হাইড করে দেবে যারা যারা স্ট্যাটাস দিত প্রত্যেকে স্ট্যাটাস থেকে হাইড করে দেবে না স্যার করি না বাবু করি না স্যার অলরেডি হাইড আছেন
না, ও অলরেডি হাইড। রাহুল তুই আমাকে হাইড করে রেখেছিস? বাহ বাহ রাহুল, আমি এই ছিল তোর মনে? না হাইড করে দিলি কিভাবে? না স্যার, খুব রিস্কি ব্যাপার হয়ে যাচ্ছে আসলে, তাই হ্যাঁ জন্য স্যার, করে দেওয়া হয়েছে। ডিসেম্বর কি ফিফথ সেমিস্টারটা কোনো কিছু ভয় পায় না, ফিফথ সেমিস্টারটা রাখে আমাকে স্ট্যাটাসে। আমি ফিফথ সেমিস্টারে যারা স্ট্যাটাস দেখি না, মাঝে মাঝে ভাবি যে কি দিচ্ছে, ও কি মানসিক ভাবে অসুস্থ, এরকম মাঝে মাঝে মনে করি। বাট তারপর আর কি, ঠিক আছে, বাচ্চা কাচ্চা আজকাল স্যার আপনাকে না সেলিম স্যারকে একটু ভয় করে। হ্যাঁ হ্যাঁ, আমি তো পান্টার না, আমাকে কেন ভয় করবি? আবার আমি শুনতে পেয়েছিলাম নাকি আমাকে অনেকে ভয় করে, এরকম নাকি ছিল এক সময়, নাকি এরকম ব্যবস্থা ছিল যে স্যার ফিফথ সেমিস্টারে দাদারা বলে যে স্যার খুব ফ্রেন্ডলি, অনেকটা খুব ফ্রেন্ডলি, কিন্তু আমাদের সাথে তো একদম ফ্রেন্ডলি না, এরকম কি হয়েছিল মাঝখানে পরিস্থিতি নাকি? শুনতে পেলাম, খবর পেলাম এরকম। খালি শুনলাম স্যার আপনার নামে যে আপনি পড়ানোর সময় খালি ওই মানে কথাবার্তা পছন্দ করেন না, বাকি সময় সব ফ্রেন্ডলি মানে। তাই এরকম হয়েছিল আমার পরিস্থিতি। যাই হোক, তোরা প্রথম প্রথম এসেছিলি বলে আমি আর বেশি কথা বলি। স্যার সেদিন গ্রুপে ওইগুলো হওয়ার পর আর আপনাকে কেউ ভয় পাবে না। আচ্ছা আচ্ছা, ব্যাস ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু ভয় পাবে যখন দেখবি মুখটা সিরিয়াস হয়ে গেছে, তখন বুঝতে পেরে যাবি। পড়াশোনা না করলে বা পরীক্ষা করানো পেলে বুঝতে পেরে যাবি একদম পুরো, ঠিক আছে, যে সেই দিন আমি কি জিনিস ছিলাম, কি হয়। মাঝে মাঝে সবাই দেখতে পায় এরকম, মাঝে ফিফথ সেমিস্টারে দেখতে পায়, মাঝে মাঝে থার্ড সেমিস্টার দেখতে পায়, ঠিক আছে। পড়াশোনাটা কিন্তু করতে হবে, ঠিক আছে। ফ্র্যাঙ্ক হয়েছি মানে কিন্তু এরকম না যে পড়াশোনা করে কি নিজেই কেস খেয়ে যাবে, আমার কি হবে? আমরা তো ফিজ নিয়ে খালাস, কেস খাবে তুমি, বছরের পর বছর ফেল করবে আর ফিজ দেবে, লেভেল আপ কিছু হবে? কিচ্ছু হবে না। আর আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, নিজে পড়াচ্ছি বলে এরকম না, আমাদের এখানে যেভাবে পড়ানো হয় অন্য কোথাও পড়ানো হয় না। আর বলছি বলে মানে বলছি মানে বলছি। আর সেই জিনিসটা খালি তোরা বলবি না, তোরা থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টারে দাদা জিজ্ঞেস কর, তুই আলটিমেটলি ফিডব্যাক পেয়ে যাবি, আমার কিছু বলতে হবে না। তো তোরা এখান থেকে বেরিয়ে যাবিটা কোথায়? কোশ্চেনটা হচ্ছে এটা, তুই যা না কোনো জায়গায়, তুই যা, তুই একবার ঘুরে আয়, একটু একটু চারিপাশটা একটু দেখে আয়। আমি চাই তোরা দেখে আয় একটু, এই সেমিস্টারে পরে গিয়ে একটু চারিপাশে ঢু মেরে আয়, আবার চলে আসবি থার্ড সেমিস্টারে, আমাকে কিছু বলতে হবে না, ঠিক আছে। তো যা পড়ানো হচ্ছে, যেভাবে পড়ানো হচ্ছে, আর এরকম না যে আমাদের কম্পিটিশন সেরকম কেউ নেই বলে আমরা ভালো করে পড়াই না, জি জান লাগিয়ে পড়াই। তোরা এটা খুব ভালো করে জানিস। কেন আমাদের পড়া বুঝতে পারিস না? অনেস্টলি বলতো, যে আমাদের পড়া, আমাদের ক্লাসে ইন্টারেস্ট পাস না, বা আমাদের পড়া বুঝতে পারে, আমাদের ক্লাস বোরিং লাগে, এরকম হয়? ঠিক আছে, মজা না করতে করতে, স্যার, পুরোপুরি মজা করতে করতে পারে। আর অফলাইন ক্লাসে তো বেশি মজা হয়, অফলাইন ক্লাসে মজাটা বেশি হয়, ঠিক আছে। হ্যাঁ, তো অনার্স পড়াটাও যদি মস্তি করে করানো যায়, তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তো অনার্সটা যখন মস্তি করে হচ্ছে, তুই আর যে কোনো জায়গাতে চলে যা, যে কোনো জায়গাতে, হয়তো বোরিং হয়ে এখানে চলে আসবে, অথবা সিলেবাস শেষ হবে না, অথবা কিছু না কিছু একটা ঘটে যাবে ওখানে গিয়ে, একবার দেখতে পারিস তোরা, আমায় কিছু বলতে হবে না। বা তোদের বন্ধু বান্ধব তো পড়ছে, একবার জিজ্ঞেস করিস যে কিভাবে এখানে কিভাবে তোর মানে খেলা হচ্ছে, আর বাদ বাকি জায়গায় তোদের বন্ধু বান্ধব অন্য জায়গায় পড়ে হয়, একবার জিজ্ঞেস করিস, ঠিক আছে, যে ওখানে কিরকম হচ্ছে, এখানে কিরকম হচ্ছে। কম্পিটিশনে যাবি না, জাস্ট জিজ্ঞেস করবি যে কি হচ্ছে, ওখানে কিভাবে পড়ানো হয়, বা কি হচ্ছে না হচ্ছে, সব জিজ্ঞেস করবি, আর আমাদের এখানে জিজ্ঞেস করবি, তুই অটোমেটিকলি বুঝতে পেরে যাবি। আমরা কি চাইলে আর 5-10টা টিচার রাখতে পারি না? বাট আমরা বাচ্চা কাচ্চাদের কনফিউজ করি না, আজকে এই টিচার পড়াবে, কালকে ওই টিচার পড়াবে, পরশু ওই টিচার পড়াবে, তারপর এই টিচার পড়াবে। আমি চাইলে এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে 6টা টিচার রাখতে পারি, 6টা, আমি আর সেলিম স্যার। তাহলে আমাদের চাপটা অনেক কমে যায়, ঠিক আছে। ওই টিচারদের যা স্যালারি দেবে ওই পয়সা আমাদের আছে, কোনো সমস্যা নেই। বাট আমরা করছি না কারণ একটা কারণে জানিস, যাতে স্টুডেন্টরা কনফিউজ না হয়ে যায়। এমনিতেই দুখানা টিচারই বাচ্চা কাচ্চা কনফিউজ হয়ে যায়, বাচ্চা কাচ্চা একটু একটা টিচারের কাছে পড়ে কমফোর্টেবল, যে একটা সাবজেক্ট একটা টিচার পড়ায়। তোদের কি ভালো হবে যদি 5 জন পড়ে, তাহলে ভালো হবে নাকি আমরা 2 জন পড়াচ্ছি তাহলে ঠিক আছে? তুই বল, তাহলে পরের না সেমিস্টার স্যার, আপনারা দুজনে ঠিক আছে। এটা ঠিক আছে। 5-6 জন যদি কনফিউজ হয়ে যাবি, আজকে কালকে ও পরশু সে, এই এই করতে 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 তুই কনফিউজ হয়ে যাবি যে কি হচ্ছে ব্যাপারটা। এই সাবজেক্টটা ভালো করে হলো, ওটা ভালো করে হলো না, ফার্স্ট সেমিস্টার তুই বেরিয়ে যাবি, সেকেন্ড সেমিস্টার থেকে তো আস্তে আস্তে খেলা শুরু হবে, যে এই স্যার এটা এই পড়াচ্ছে, এই স্যারটা এই পড়াচ্ছে। সিলেবাস শেষ করার জন্য ঠিক আছে, বাট আলটিমেটলি তো কিছুই হবে না, এটুকু আমি তোকে বলতে পারি, ঠিক আছে। ওকে, একটা টিচার বা দুটো টিচারকে ভালো লাগবে, তার ক্লাসে তুই খালি করবি, আর বাদ বাকি টিচারের ক্লাস তুই করবি না, এরকম হয়ে যাবে, ঠিক আছে। এতজন হলে মাথা কাজ হবে, স্বাভাবিক জিনিসটা, এই জন্য করছি না, ঠিক আছে, এই জন্য করছি না, নাহলে তো কবে আমরা করে নিতাম, ঠিক আছে। ওকে, একটা সাবজেক্টের জন্য একটাই টিচার, তার বেশি টিচার না, খুব বেশি নেই, অনার্স সিলেবাস বড় বড় দুটো টিচার, তার বেশি না, ঠিক আছে। কলেজে যেরকম হয়, তোরা জানিস কলেজে যেরকম হয়, কলেজে কি সব টিচারের পড়া ভালো লাগে? হেভি লাগে কলেজে নাকি? ফার্স্টে কনফিউজ হয়ে যাচ্ছিল, দুজনেই তোরা কনফিউজ হয়ে যাচ্ছে, মানে মাঝখানে যে দুজন মানে কি করবো কি না করবো, এইদিকে দিয়ে, তারপর আস্তে 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 ব্যালেন্স হয়েছিস,
ঠিক আছে, কলেজের পরিস্থিতি তো জানিস খুব ভালো করে কি হয়েছে কি না হয়েছে। বলে বিদিশা বলছে আমি এখনো হচ্ছি, ঠিক আছে, এখনো ওরা খেলে যাও, একটা প্যারাসুট নিয়ে ছাদ থেকে ঝাঁপিয়ে পড়, কলেজে একটা চ্যাপ্টার শেষ। ওটা তাই হচ্ছে, আর কিছু করার নেই। চলো যেটা বলছি না এবার, তাহলে কি বললাম যে নিচের এই অ্যান্সারটা ফাইনাইট, মানে নিচে জিরো মানে উপরটাকে ডেফিনেটলি জিরো হতে হবে। তাহলে এই কথাটা ভালো করে লেখ, সিন্স ডিনোমিনেটর লেখাটা ভালো করে লেখ, টেন্ডস টু জিরো অ্যাজ এক্স টেন্ডস টু জিরো। ডিনোমিনেটরের পরে এটা হচ্ছে টেন্ডিং সাইন, সবাই জানি সেটা, অ্যারো দিয়েছে, ডিনোমিনেটর টেন্ডস টু জিরো অ্যাজ এক্স টেন্ডস টু জিরো। দেয়ারফর লেখাটা ভালো করে লিখবি, in order that the limit of one is finite as x tends to 0, it is necessary that the numerator should also tends to 0 as x tends to 0. ব্যাপারটা বুঝতে পারলি? এই বড় লেখাটা কি বুঝতে পারলি তোরা? হ্যাঁ কিনা একটু বলবি, এই বড় লেখাটা বলি, since denominator tends to 0 as x tends to 0, therefore in order that the limit of 1, মানে লিমিট অফ 1টা ফাইনাইট হবে, তার কন্ডিশনটা হচ্ছে নেসেসারি হতেই হবে যে নিউমারেটর শুড অলসো টেন্ডস টু 0 as x tends to 0, নিউমারেটরটাকেও টেন্ডস টু 0 হতে হবে as x tends to 0। এটা কি বোঝা গেল পুরোপুরি? হ্যাঁ কিনা একটু বলবি, এটা কি পুরোপুরি বোঝা গেল? দ্যাট ইজ লিমিট x tends to 0 a e to the power x minus b cos x plus c e to the power minus x equals to 0, মানে কি a minus b plus c equals to 0। জলদি বল বোঝা গেল কিনা এটা, জলদি বল এটা বোঝা গেল কিনা? তাহলে ওপরটা 0, তাহলে কি এবার খেয়াল করবি, হয়তো একটা ইকুয়েশন পেয়েছিস, তোকে যদি এ বি সি তিনটের মান বের করতে হয়, তাহলে তোর বলতো কটা ইকুয়েশন দরকার এ বি সি দিয়ে? স্যার 3টে। তাহলে মিনিমাম তো 3টে ইকুয়েশন দরকার, তুই একটা ইকুয়েশন পেয়ে গেছিস, তোকে তো এ বি আর সি এর মান বের করতে হবে, তাহলে তো মিনিমাম তো 3টে ইকুয়েশন দরকার, তার একটা ইকুয়েশন পেয়ে গেছিস, মানে তোকে আরো দুখানা ইকুয়েশন বানাতে হবে, এবার খুব ভালো করে দেখ, তাহলে ওপরে মানে নিউমারেটরটা যদি আমাদের 0 হয়ে যায় আর ডিনোমিনেটর তো এমনিতেই 0, তাহলে 1 নম্বরটা 0/0 ফর্মে চলে আসছে না? জলদি বলবি, নিউমারেটরটা তো 0 আর ডিনোমিনেটরটাও 0, তাহলে 1 নম্বরটা 0/0 ফর্মে চলে আসছে না? এটাকে তো আমি 0 ধরলাম, এটাকে তো 0 হতেই হবে, তাহলে নিউমারেটর আর ডিনোমিনেটর যদি 0/0 ফর্মে চলে আসে, মানে যদি 0/0 হয়ে যায়, তাহলে বলতো আমি এরপরে কি অ্যাপ্লাই করবো? জলদি স্যার ডেরিভেটিভ করে দেবো। ডেরিভেটিভ মানে ইলাস্ট্রেটর অ্যাপ্লাই করবো। আমি তো ওপরটাকে 0 ধরে নিয়েছি, তাহলে ওপরটা 0 নিচেরটা 0, তাহলে যদি ওপর আর নিচটা যদি আমাদের 0/0 হয়ে যায়, তাহলে আমাদের কি হয়ে যাবে? চাবি চলে, ঠিক আছে ওকে। তাহলে যদি 0/0 হয়ে যায়, ঠিক আছে ফোন করে দেবে, বলছি যে যদি 0/0 হয়ে যায়, তাহলে কি ওপরের নিচে ডেরিভেটিভ করে দিন, ঠিক আছে ওকে। তাহলে এখন আমরা ডেরিভেটিভ করবো, তাহলে এরপরে লেখাটা একটু এরপর লেখাটা লেখ, তাহলে with the condition to limit of 1 is of 0/0 form, limit of 1 is of 0/0 form. So applying L'Hospital in 1, এই লেখাগুলো বুঝতে পারছিস বাবা? এই লেখাগুলো কিন্তু বারবার করে প্র্যাকটিস করবি, এই লেখা থেকে কিছু ওয়ার্ড তোর পরীক্ষা এমনিতেই বাদ হয়ে যাবে, যেটুকুনি পড়ে থাকবে সেটাতেও অনেক হেল্প হবে। পুরোপুরি লেখার চেষ্টা করবি, দেখবি উইথ কন্ডিশন 2 এসব তুই বাদ চলে গেছে।
তুই জাস্ট ডিরেক্ট লিখবি অ্যাপ্লাইং এল হসপিটাল ইন 1 উই গেট, তাতেও হবে, তোর কোনো মার্কস কাটবে না, বাট কিছু না কিছু তোকে লিখতে হবে। মানে তুই বোঝাচ্ছিস যে যেহেতু তোর ওপরের পার্টটা 0, নিচের পার্টটাও 0, তো 0/0 হয়ে গেছে। এবার তুই 1 নম্বরে এল হসপিটাল অ্যাপ্লাই করছিস, তাহলে 1 নম্বরে এল হসপিটাল অ্যাপ্লাই করলে কি হবে রে বাবা, জলদি বল। লিমিট x টেন্ডস টু 0, a e টু দি পাওয়ার x, তো a e টু দি পাওয়ার x কে ডেরিভেটিভ করলে কি হবে, a টু দি পাওয়ার x ই হবে, মাইনাস b cos x আছে, তো b cos x কে ডেরিভেটিভ করলে b sin x হয়ে যাচ্ছে, আর c e টু দি পাওয়ার মাইনাস কি হবে, c e টু দি মাইনাস c e টু দি পাওয়ার মাইনাস x, আর নিচে কি x sin x ছিল, ওপরটা নিচে কিন্তু ডেরিভেটিভ করছি, ওপরটাকে ডেরিভেটিভ করলে এটা আসছে, নিচেটাকে ডেরিভেটিভ করলে কি হবে, নিচে x sin x ছিল, এটা হচ্ছে sin x প্লাস x cos x। খুব ভালো করে দেখ, বুঝতে পারলি কি না এটা, এটা কি বুঝতে পারলি, এটাকে 3 নম্বর নাম দে। এটা কি পুরোপুরি বুঝতে পারলি, জলদি বল বাবা, এটা কি পুরোপুরি ভাবে বুঝতে পারলি? এই সবার কাছে ক্লিয়ার এটা? ঠিক আছে, এবার দেখ তো, তুই যদি এবার x এর জায়গায় 0 বসাস তাহলে কি হচ্ছে, নিচে 0 উপরে 0, আচ্ছা ভালো করে, নিচে 0 আসছে, sin 0 প্লাস 0 0 আসছে, ওপরটা কি 0 আসছে, একবার দেখতো ওপরটা একটু ভালো করে কি আসছে, প্লাস b x এর মাইনাস জায়গায় 0 বসালে a, এটা 0 হচ্ছে, মাইনাস c হচ্ছে, এবার ওপরে a মাইনাস c, নিচে 0, তাহলে বল কোনোদিন কি অ্যান্সারটা ফাইনাইট আসবে যদি ওপরটা নট ইকুয়াল টু 0 হয়, ঠিক আগেরটার মতন? স্যার হতে পারে না। কি বসাতে হয় আমাদের, তো একবার ডেরিভেটিভ করার পরে তো ওপরের নিচে তো আমাদের x এর জায়গায় 0 বসাতে হয়, তাহলে x এর জায়গায় 0 বসিয়ে আমি যদি নিচে 0 পাই, ওপরে যদি আমি নট ইকুয়াল টু 0 পাই, তাহলে তো নট ইকুয়াল টু 0 বাই 0 মানে তো ইনফাইনাইট বা আনডিফাইন্ড, বাট আমার তো অ্যান্সারটা ফাইনাইট আছে, তাহলে ওপরে যে আমাদের a মাইনাস c টা আছে ওটাকে কি হতে হবে, জলদি বলো। স্যার 0। 0 হতে হবে, তাহলে সেই একই কথা বইতে পুরোপুরি লেখা আছে, সেই একই কথা এখানে গল্প দিবি, পেজ নাম্বার 219 এর কথা বলছি, দেখে নিবি একবার, অঙ্কটা পুরোপুরি করে দেওয়া আছে। তাহলে যে একই কথা, উপরে যে আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটাই রিপিট করব, লাস্টে কি লিখছি, a মাইনাস c ইকুয়ালস টু 0, এটাকে নাম দেবো আমি কি 4 নম্বর ইকুয়েশন। তাহলে একটা ইকুয়েশন পেয়েছি আমি a মাইনাস b প্লাস c ইকুয়ালস টু 0, একটা ইকুয়েশন পেলাম হচ্ছে আমি a মাইনাস c ইকুয়ালস টু 0। এবার কি করবো, ওপরটা 0 নিচেরটা 0, ওপরটা আমি 0 ধরে নিয়েছি না, ওপরটা 0 নিচেরটা 0, আবার ডেরিভেটিভ করবো না, তাহলে আবার যদি আমি 2 নম্বরে এল হসপিটাল অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে, লিমিট x টেন্ডস টু 0, লেখা কিন্তু পুরোপুরি সেম, a e টু দি পাওয়ার x প্লাস b cos x প্লাস c টু দি পাওয়ার মাইনাস x, আর নিচে কি হচ্ছে বলতো বাবা, sin x বলে cos x প্লাস cos x মাইনাস x sin x, ঠিক আছে, ক্লিয়ার তো নাকি? তাহলে লিমিট x টেন্ডস টু 0, a e to the power x plus b cos x plus c to the power minus x by 2 cos x minus x sin x, ঠিক আছে, ওকে ক্লিয়ার তো, জলদি বল বাবা। এবার দেখ তো নিচে x এর জায়গায় 0 বসালে 0 আসছে কিনা, না স্যার। তাহলে নিচে x এর জায়গায় 0 বসালে কি 0 আসছে না, এটা কি আসছে বল বাবা, এটা আসছে না a প্লাস b প্লাস c বাই 2 আসছে না, তাই আসছে তো, ওপরে x এর জায়গায় 0 বসালে a প্লাস b প্লাস c বাই 2 আসছে, তাই তো, ঠিক আছে। হ্যাঁ, স্যার। তারপরে আমাদের কি বলছে, তার মানে আমি দাবি করছি যে এই যে আমাদের লিমিটটা, এই যে আমাদের 1 নম্বর লিমিটটা এল হসপিটাল অ্যাপ্লাই করে 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 এর অ্যান্সারটা এসছে a প্লাস b প্লাস c বাই 2, তাহলে লিমিটের ভ্যালুটা আমাদের এসছে a প্লাস b প্লাস c বাই 2, বাট আমাদের লিমিটের ভ্যালুটা কোশ্চেনে কি বলে দিয়েছে, জলদি বল, 2 বলে দিয়েছে, তাহলে দ্যাট ইজ বলে বলতে পারবো যে সিন্স লিমিট x টেন্ডস টু 0, a টু দি পাওয়ার x, তারপর কি হলো মাইনাস b cos x প্লাস c টু দি পাওয়ার মাইনাস x বাই x sin x ইকুয়ালস টু 2, তার মানে কি a প্লাস b প্লাস c বাই 2 ইকুয়ালস টু 2, মানে কি a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 4, এটাকে নাম দিচ্ছি আমি কত নম্বর ইকুয়েশন বাবা বল, 5 নম্বর ইকুয়েশন।
তাহলে 2 4 5 তিনটাকে সলভ করে দিয়ে এবিসি বের করতে পারবি না? 2 নম্বরটা কি ছিল বল? a মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0। 4 নম্বরটা কি ছিল? a মাইনাস সি ইকুয়াল টু 0। 5 নম্বরটা কি? a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এই তিনটাকে সলভ করে দিয়ে এবিসি বের করতে পারবি না? কি রে? a এর মানটা 1 আসবে, b এর মানটা 2 আসবে, c এর মানটা 1 আসবে। গল্প শেষ। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে। বলছি ওপরটা একটু দেখান। কোন জায়গাটা? এই তোরা সবাই বুঝতে পারি কিনা একটু বল। লেখাটা কিন্তু পুরোপুরি বইতে আছে, লিখে নিবি। আমি তো একটা লেখা তো লিখে দিয়েছি, পরে সেই লেখাটাই পুরো রিপিট হবে, অন্য কিচ্ছু না। কিরে হলো? ব্যাপারটা বুঝতে পারলি? হ্যাঁ আমি স্যার। লাগিয়ে দিচ্ছি, সেই অঙ্কগুলো করে নিবি। আপাতত পেজ নাম্বার 217, পেজ নাম্বার 217 এর 1 থেকে 8 সব, 1 থেকে 8 সব। এরপর হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি যে ইনডিটারমিনেট ফর্মটা আছে, সেম প্রসিডিওর। 0/0 তে কি উপর নিচে ডেরিভেটিভ, ইনফিনিটি বাই ইনফিনিটি তে উপর নিচে ডেরিভেটিভ। না বুঝতে পারলে, আমি তো করাবো অবশ্যই নেক্সট দিন, না বুঝতে পারলে আমাকে পুরোপুরি বলবি। স্যার কোন বই এটা? হ্যাঁ, কোন বই? কপিক থেকে বই বলছি, এই বইটা কিনতে। ও আচ্ছা আচ্ছা এটা। আনোয়ারুল ইসলাম, এসকে আনোয়ারুল ইসলাম। না কিনলে নিজেরা পস্তাবি। 9 করবি, 10 করবি, 12 করবি। 1 থেকে 8 সবাই বুঝতে পারবি। 9, 10, 12 এগুলো একটু প্রবলেম হতে পারে, বুঝিয়ে দেবো, চিন্তা করিস না। বুঝতে পারলে বুঝিয়ে দেবো। 13, ঠিক আছে। আপাতত হ্যাঁ 17, 17 করবি। ব্যাস, আপাতত এটা। আচ্ছা, এক্সারসাইজের না 3 অঙ্ক করিস তো, 5, 6, 7 এক্সারসাইজের। যে করতে হবে তাকে আমি মেনে যাবো, চকলেট খাবো তাকে আমি। 5, 6, 7, 5, 6, 7 হচ্ছে পুরোপুরি এরকম অঙ্ক। এই লাস্ট যে অঙ্কটা করলাম পুরোপুরি সেম টাইপের অঙ্ক। 5, 6 আর 7 করি, সেটা দিকে একটু আমি ছবি তুলে বাড়িয়ে দিচ্ছি। ওকে, আরেকটা ক্লাস নিলে এটা পুরোপুরি শেষ হয়ে যাবে। আরেকটা ক্লাস নিলে এটা পুরোপুরি শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা। ছোট চ্যাপ্টার আছে এটা। চ্যাপ্টারটা ইন্টারেস্টিং লেগেছে? ভালো লেগেছে? কিছু না হলে হ্যাঁ স্যার। 2 নম্বরের এমসিকিউ পেয়ে যাবি, গ্যারান্টি। কিছু না পেলে তাহলে 2 নম্বরের এমসিকিউ এখান থেকে পাবি। এটা আমার চ্যালেঞ্জ। ঠিক আছে, চলো টাটা, এখানে রাখছি। টাটা।